আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও হচ্ছে কি তোমাদের মধ্যে আসলে হচ্ছে কি জয়কলি এবং ব্রেনবাজ কর্তৃক আয়োজিত কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 8 2.0 কোর্সের আরও একটি রসায়নের ফ্রি লাইভ ক্লাস নিয়ে তোমাদের সাথে থাকছি আমি তৌকির আহমেদ তপু। পড়াশোনা করছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সো তোমরা যারাই যুক্ত হয়েছো একটু অতি দ্রুত হচ্ছে কি আমাকে জানিয়ে দিবা যে আসলে হচ্ছে কি আমার সাউন্ড এবং লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং অবশ্যই আসলে তোমাদের জায়গা থেকে আসলে এই জিনিসটা আসলে কি ক্লাসটা শেয়ার করে দিবা। আমি জানি আজকে তোমরা আসলে হচ্ছে কি মানে অনেকগুলো পরীক্ষা দিছো, তোমাদের আসলে হচ্ছে কি আজকে মানে ডেন্টালের পরীক্ষা হয়ে গেছে, স্বাস্থ্যের পরীক্ষা হয়ে গেছে। সো ওভারঅল পরীক্ষা যাচ্ছে, বাট আমিও হচ্ছে কি তোমাদের মতো হচ্ছে কি তোমাদের জায়গা থেকে আমিও আসলে হচ্ছে কি ক্লাসগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা হচ্ছে কি একটু নিজেদের বন্ধুদেরকে আসলে মেনশন করো। অনেকেই হয়তো পরীক্ষা দিয়ে আজকে অনেকে হয়তো ভালো পরীক্ষা দিয়েছে, যারা ভালো পরীক্ষা দিয়েছে তাদেরকে অবশ্যই আসলে কংগ্রাচুলেশন জানাই। তোমরা হচ্ছে কি তোমাদের আসলে হচ্ছে কি পরিশ্রমের আসলে হচ্ছে কি রেজাল্ট পাও। আর যাদের মনে করো যে হচ্ছে কি একটু খারাপ হয়েছে তাদের আসলে মন খারাপ করার কিছু নেই, কারণ এটাই অ্যাডমিশন যে এই জায়গায় আসলে তোমার হচ্ছে কি ভালো হবে খারাপ হবে। তারপর হচ্ছে কি তোমার হয়তো দেখা যাবে যে অনেক সময় তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছ না। সব সব কিছু দেখেই আসলে হচ্ছে কি মানে সব কিছু নিয়ে আসলে হচ্ছে কি তোমার এই অ্যাডমিশন জার্নি টোটালটাই যাবে। সো সবাই আসলে হচ্ছে কি যার যার জায়গা থেকে একটু হচ্ছে ক্লাসটাকে শেয়ার করে দিবা। আমরা হচ্ছে কি এই ক্লাসে আসলে হচ্ছে কি আমাদের কৃষিগুচ্ছের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা আসলে হচ্ছে কি আমরা কাভার করার চেষ্টা করব। তো সবাই একটু নিজেদের জায়গা থেকে আসলে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। আর তোমাদের যে বন্ধু বান্ধব হচ্ছে ক্লাস করে নর্মালি আমাদের ক্লাসগুলো করে তাদেরকে একটু হচ্ছে কি তোমরা চাইলে মেনশন করে দিতে পারো। ওকে, তো দেখো আজকে কিন্তু তোমাদের কি চলে গেছে, ফার্স্ট এক্সাম চলে গেছে, প্লাস হচ্ছে কি যারা ডেন্টাল বা হচ্ছে তাদের মানে যারা আসলে হচ্ছে কি মানে মেডিকেল প্রার্থী ছিল তাদের কিন্তু ডেন্টালটাও চলে গেছে। এখন একটা বিষয়, যারা হচ্ছে এখানে যারা শাস্ট বা হচ্ছে কি ভার্সিটি প্রিপারেশন নিছে তাদের তো হচ্ছে কি একটা সামনে আরও ভার্সিটি ওয়াইজ পরীক্ষাগুলো রয়েছে। বাট এই জায়গায় এসে হচ্ছে কি একটা প্রবলেম হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা প্রত্যেক বছরই দেখা যায়, যারা আসলে মেডিকেল ডেডিকেটেড ছিল তাদের দেখা যায় এই জায়গাটা এসে হচ্ছে কি একটু হচ্ছে কি সাফার বলতে একটু আসলে তোমাকে আবার একটু হচ্ছে কি একটু পড়াশোনা অন্য মোডে পড়াশোনা করতে হয়। যেরকম এখন এসে হচ্ছে তোমাকে আবার যাদের আসলে ডেন্টাল পরীক্ষা দিছো বা ভালো করছো যাদের হবে তাদের জন্য অগ্রিম আসলে কংগ্রাচুলেশন, তোমরা আসলে হচ্ছে কি ওই জায়গা থেকে তোমাদের সেরাটা দিছো। আর যাদের মনে করো যে মনে হয় যে খারাপ হয়েছে তাদের তো আসলে কিছু করার নাই। আসলে বাংলাদেশে তো এত সিট নাই যে তুমি আসলে সবাই এই জায়গায় চান্স পাবে, তোমার তো আসলে একটা লিমিটেড সিট। এটাই আসলে অ্যাডমিশন, যে আসলে তোমাকে প্রতিযোগিতা করে তোমাকে হচ্ছে তোমার বেস্টটা দিয়ে তারপর হচ্ছে কি রেজাল্ট গেইন করতে হবে। তো যাদের মনে করো যে আসলে ডেন্টাল হয় নাই তাদের আসলে বা খারাপ হয়েছে তাদের আসলে হচ্ছে কি হতাশ হওয়ার কিছু নেই, কারণ এখনও আসলে তোমার ভার্সিটির যে দুইটা বড় পরীক্ষা যেটা হচ্ছে এগ্রি এবং হচ্ছে কি জিএসটি, এই দুইটা পরীক্ষা কিন্তু এখনও বাকি আছে। সো এখানে যদি তুমি 19টা ইউনিভার্সিটি ধরো আর এখানে 9টা ইউনিভার্সিটি, তার মানে তোমার কত টোটাল এখানে 28টা ইউনিভার্সিটির আসলে তোমার কি এখনও পরীক্ষা রয়েছে। অ্যান্ড এই 28টা ইউনিভার্সিটিতেই কিন্তু হচ্ছে কি তোমার সবচেয়ে বড় সিট থাকে, হ্যাঁ সবচেয়ে বেশি সিট থাকে এইগুলাতেই, বোঝা গেছে। তোমার ডেন্টালে মেডিকেল এইগুলাতে কত 3 4 এরকম, বাট এই টোটাল হচ্ছে কি এগ্রিতেই আছে হচ্ছে কি তোমার প্রায় 4000-এর কাছাকাছি একটা মান, আর জিএসটিতে তো আরও বেশি আছে সবচেয়ে বেশি। সো তোমাকে কিন্তু আসলে এখন হচ্ছে কি যারা ডেন্টাল পরীক্ষা দিছো তাদের কিন্তু এখন একটা বড় সুযোগ আছে হচ্ছে কি এগ্রিতে ভালো করার। তাদের কোথায় ভালো করার বড় সুযোগ আছে? এগ্রিতে ভালো করার সুযোগ আছে। কিভাবে দেখো এগ্রিতে যদি আমি তোমাকে একটু মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি তাহলে এগ্রিতে কিন্তু তোমার হচ্ছে কি এই জায়গায় বায়োলজিতে তোমার হচ্ছে কত 30 মার্ক, বায়োলজি কত 30 মার্ক, আর বাকি সাবজেক্টগুলোতে ইংলিশে হচ্ছে 10 আর বাকি সাবজেক্টগুলোতে কিন্তু হচ্ছে কি তোমার 20 মার্ক করে। এখন দেখো যারা মেডিকেল পরীক্ষা এসে তাদের জন্য কিন্তু এই রেজাল্টটা আসলে মানে এই দুইটা জিনিস আসলে কিন্তু খুব ভালোভাবে পড়া আছে। অ্যান্ড তোমরা কিন্তু হচ্ছে কি অন্যদের তুলনায় এই যে তোমার হচ্ছে কি বায়োলজি অ্যান্ড ইংলিশ এই দুইটা জায়গায় কিন্তু তুমি ওদের চেয়ে আরও হচ্ছে কি বেশি এগিয়ে আসো, মানে নর্মালি যারা হচ্ছে পরীক্ষা দেয়। কিন্তু কারণ তোমাদের বায়োলজি, তোমরা যারা মেডিকেলের জন্য পড়ে তারা কিন্তু ডিপ বায়োলজি পড়ে। সো তোমাদের এই জায়গায় এগ্রিতে ভালো করার অনেক বড় একটা সুযোগ আছে, যে 40 মার্কটা আসলে তোমাদের অনেকটা পড়া আছে। তোমাদের বাকি জাস্ট হচ্ছে কি যে 60 মার্ক আছে ওই 60 মার্ক পড়তে হবে। এর মধ্যে আসলে কেমিস্ট্রি আমি যা দেখাচ্ছি বা হচ্ছে কি আমাদের কোর্সে যা দেখাবো এর চেয়ে বাহিরে আসার মতো কিছু নাই। তুমি লাস্ট ইয়ারের হচ্ছে কি আমাদের
কোর্সের বা হচ্ছে আমাদের প্রশ্নের যে হচ্ছে কি আমরা যে সলিউশন দিছি বা হচ্ছে আমাদের কোর্সের যে হচ্ছে কি প্রমাণস্বরূপ রাখছি ওইগুলো তোমরা দেখতে পারো। আমি বলবো না যে হচ্ছে কি ডিরেক্টলি। তো আমাদের ক্লাস থেকে বা আমাদের তোমাদের যা দিচ্ছি তা থেকেই দেখবে হচ্ছে কি ম্যাক্সিমাম চলে আসছে, তোমরা পারবা। এত মানে এগ্রিতে আহামরি যে এত কঠিন প্রশ্ন করে ফেলে বিষয়টা এরকমও না। যদিও মানে লাস্ট ইয়ারের আগের ইয়ারটা একটু হচ্ছে কি হার্ড প্রশ্ন করছিল, বাট হার্ড প্রশ্ন করলে যে জায়গায় হার্ড এটা সবার জন্যই আসলে হচ্ছে কি কঠিন প্রশ্ন। সো এই জিনিসটা মাথায় রাখবা। দেন তাহলে তোমাদের যারা মেডিকেল প্রিপারেশন ছিল তাদের কিন্তু একটা বড় সুযোগ কিন্তু এখন এগ্রি। এখন সমস্যা যেটা হচ্ছে নর্মালি এগ্রির পরীক্ষাটা আসলে হচ্ছে কি সবার শেষে নিত, বাট এই বছর এগ্রির পরীক্ষাটা অনেক আগে নিয়ে আসছে। এখন আগের বিগত বছরগুলোতে কি করতো দেখা যেত যে হচ্ছে কি অনেক স্টুডেন্ট কি করতো তার যে জায়গা আছে সেই জায়গা থেকে আসলে কি করতো যে কয়েকটা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিত, তো তার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল জিনিস নিয়ে একটু হচ্ছে কি বেশি হচ্ছে কি জ্ঞান অর্জন করতো। দেন এগ্রিতে তো হচ্ছে কি তাদের একটু হচ্ছে কি একটু মানে ম্যাথমেটিক্যাল টাইপের একটু কম থাকে অন্যান্য নর্মাল ভর্তি পরীক্ষার তুলনায়। তো যার ফলে তারা কি করতো এই জায়গাটাতে এসে হচ্ছে কি খুব ভালো করতে পারতো। বাট এইবার যেহেতু আসলে হচ্ছে কি তোমার পরীক্ষাটা অনেক আগে নিয়ে আসছে, মানে তোমার এপ্রিলের 12 তারিখ নিয়ে আসছে। সো এই জায়গাটাতে তোমাদের একটু প্রবলেম হবে যে তোমরা আসলে এখন থেকেই আজকে থেকেই তোমার প্রিপারেশন নেওয়া লাগবে। তুমি যদি ভাবো যে আজকে আমার ডেন্টাল হয় নাই, আজকে আমার মন খারাপ, আমি হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যান, এটা করে লাভ নাই। আগে হচ্ছে তোমাকে একটা ইউনিভার্সিটিতে একটা সিট তোমার হচ্ছে কি আগে নিজের করে নিতে হবে। তারপর তুমি যদি মনে করো যে না আমার আরও কিছু স্পেসিফিক জিনিস আছে বা আমার হচ্ছে কি আরও কিছু ডিজায়ার সাবজেক্ট আছে যেগুলোতে আমার পড়ার ইচ্ছা, তখন তুমি হচ্ছে কি ওইটার জন্য ফোকাস নিবা। বাট এখন তোমার সামনে কিন্তু এগ্রি পরীক্ষা, অ্যান্ড এটাকেই তোমার সবচেয়ে বড় ফোকাস দিতে হবে। বিশেষ করে এগ্রিটা হচ্ছে যারা মিস করবে এবার যেহেতু হচ্ছে কি সবার আগে নিয়ে আসছে, সো এই জায়গাটাতে আসলে হচ্ছে কি তোমার এই জায়গাটাতে আসা তোমাকে হচ্ছে কি ভালো করতে হবে। কারণ এইবার আগে নিয়ে আসার কারণে অনেক সমস্যা হতে পারে, সবাই পরীক্ষা দিবে, অ্যান্ড এই জায়গায় কিন্তু আসলে হচ্ছে কি এমন হতে পারে অনেকে এটা সিরিয়াসলি নিতেছে না, অ্যান্ড দেন কারণে কিন্তু মানে চান্স নাও হতে পারে। বাট আমি বলবো যে তোমাদের আসলে সবচেয়ে বড় আসলে হচ্ছে কি ফোকাসটা এখন এগ্রিতে রাখা উচিত। হ্যাঁ, কারণ এগ্রির পরে জিএসটি আসতে সময় আছে, বাট এগ্রিটা কিন্তু তোমার হচ্ছে মাঝখানে রোজা পড়ে যাচ্ছে, অ্যান্ড রোজাতে যদি মানে রোজার একটা মাসই আছে তোমার হচ্ছে কি ধরে নাও, তারপর তো ঈদের পরে আর 4-5 দিন পরে তোমার হচ্ছে কি পরীক্ষায় দিবা, পরীক্ষা দেওয়ার পরে তোমার হচ্ছে কি মেন যে পরীক্ষা সেটা। তো মেন যে পরীক্ষা সেটা তো এখন হচ্ছে তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি তুমি এগ্রির জন্য তোমাকে হচ্ছে কি বেস্ট হচ্ছে কি একটা সলিউশন দেওয়া লাগতে পারে। সো তোমরা হচ্ছে কি চাইলে হচ্ছে কি যারা মনে করো আজকে ডেন্টাল পরীক্ষা এসে তারা চাইলে হচ্ছে কৃষি বিচিত্রা বইটা কিনে রাখতে পারো। এটা যে মানে এই বইটা নিয়ে তোমরা হচ্ছে কি করবে, যারা হচ্ছে এখনো মনে করো যে হচ্ছে ভার্সিটির জন্য ওই ওয়াইজে পড়ো নাই, বাট এগ্রির জন্য এই কৃষি বিচিত্রা বইটা হচ্ছে কি আজকে থেকে মানে কালেক্ট করে রাখো, করে হচ্ছে কি তুমি প্রথমত কি করবা যে অধ্যায়ের সামনে যে হচ্ছে কি কনসেপ্টগুলো দেওয়া আছে এই কনসেপ্টগুলো একবার পড়বা, পড়ার পরে ভেতরের আসলে প্রশ্ন সমাধানে যাবা। তো যখন প্রশ্ন সমাধানে যাবা তখনই আসলে বুঝতে পারবা যে তোমার আসলে ভার্সিটি প্রিপারেশনের জন্য তোমার কতটুকু আসলে হচ্ছে কি তোমার দরকার আছে। আচ্ছা তুমি বুঝতে পারছো এগ্রিতে কি ম্যাথ স্কিপ করা যায় না? এগ্রিতে আসলে কোনো সাবজেক্ট স্কিপ করতে পারবা না। নর্মালি অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা কি করতে পারি সকল সাবজেক্ট মানে আমাদের দেখা যায় যে 4th সাবজেক্ট বা এইগুলো একটু চয়েস করতে পারি, বাট এগ্রিতে আসলে তোমার প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এখন এই জন্যই বললাম যারা আসলে ডেন্টাল থেকে এখন আসবা তাদের কিন্তু বা হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন থেকে এখন আসবা তাদের কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে যে হচ্ছে কি আমার একটু ম্যাথমেটিক্যাল জিনিসের অ্যাডজাস্ট করে নেওয়া। তোমাদের আসলে এত প্রবলেম আহামরি প্রবলেম যে বিষয়টা এরকম না, তোমরা তো ইন্টার লাইফে এগুলো পড়ে আসছো, এমন তো না যে তোমরা ইন্টার না দিয়ে আসছো, তোমরা অবশ্যই ইন্টার এগুলা পড়ে আসছো তোমাদের ইন্টার লাইফে। সো ওই জিনিসগুলারই একটু হচ্ছে কি অ্যাডমিশনে তো তোমার মেন বইয়ের চেয়ে একটু কি করে একটু মডিফাইড করা থাকে, দেন হচ্ছে কি আমরা ওইগুলার হচ্ছে কি আনসার করে থাকি। সো ওইটার জন্য আসলে তোমাকে কি করতে হবে জাস্ট হচ্ছে কি আমাদের ক্লাসগুলা ফলো করতে পারো, এবং আমাদের গত বছরের যে মানে সাফল্যের ধারাবাহিকতায় আমরা এবারও আসলে হচ্ছে কি আমাদের পরবর্তী যে কোর্স কৃষি প্লাস জিএসটি গুচ্ছ 8 2.0 কোর্স এটা আসলে লঞ্চ করছি, অ্যান্ড এটার ক্লাস কিন্তু আগামী 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে। অ্যান্ড তোমরা যারা এনরোল করতে চাও তারা হচ্ছে কি জয়কলির পেজ বা ব্রেন বাস পেজ এটাতে আসলে তোমরা কি নক করে ফেলতে পারো, বোঝা গেছে। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে আমি এটাই বলবো যারা আসলে মানে অ্যাডমিশন লাইফটাই এরকম যে আসলে তোমার পড়বা, পরীক্ষা দিবা, অনেকগুলা পরীক্ষা দিবা, হয়তো চান্স হবে হয়তো চান্স হবে না। সারা বাংলাদেশে 1.5 লাখেরও অধিক স্টুডেন্ট, 1.5 লাখের মতো স্টুডেন্ট সেকেন্ড টাইমার মিলিয়ে। সো এই জায়গায় সবার আসলে সিট নাই, এটাই বাস্তব যে আসলে 20-22 হাজারের মতো সিট আছে, যেটা আসলে হচ্ছে কি তারাই পাবে যারা আসলে হচ্ছে কি মানে তারাই পাবে যারা আসলে হচ্ছে কি তোমার কষ্ট করবে,
ধরো আজকে একজনের আমি উদাহরণ দিলাম, একটা মানে তারাই চান্স পায়। আসলে তুমি দেখবে যে আজকে অনেকে পরীক্ষা দিচ্ছে, অনেকে হয়তো কাঙ্ক্ষিত পরীক্ষা দিতে পারে নাই, বাট কিছু মানুষ আছে যারা দেখবে হচ্ছে কি এই কষ্ট, এই যে আজকে পরীক্ষাটা খারাপ হয়েছে তার মনে কিন্তু কষ্ট আছে, এই কষ্টটা নিয়েছে কিন্তু হচ্ছে কি ওই মন খারাপ নিয়েও কিন্তু সে টেবিলে বসবে যে পড়ার জন্য না, আমার পরবর্তী পরীক্ষাটা এগ্রি, মাঝখানে একটা মাস তারপর তার ভেতর আবার রোজা, একটু কষ্ট হবে, তাও সে কষ্ট করে কি করবে এগ্রিটা পরীক্ষা দিবে। যারা কষ্ট করবে এই একটা মাস তারাই মনে রাখবা যে হচ্ছে কি চান্স পাবে, এটাতে কিন্তু থাকবে। তুমি হয়তো বলবা না, বাট তোমার বেচের এমন কেউ না কেউ আছে, এই 1.5 লাখ মানুষের মধ্যে দেখবা 2-3 হাজার 5 হাজার 10 হাজার এমন পোলাপাইন আছে যারা কি আজকেই পড়বে, আজকে পরীক্ষা খারাপ হয়েছে আজকেই পড়বে। ওই এরকম তোমার হচ্ছে কি মেন্টালিটি হতে হবে, এবং এরকম যখন তোমার হচ্ছে কি থিঙ্কিং থাকবে, এরকম কষ্ট বা এরকম চেষ্টা করার মনোভাব থাকবে, তখনই আসলে তুমি হচ্ছে কি চান্স পাইতে হবে। অ্যাডমিশন জিনিসটা এরকম, কারণ এত সিট নাই আর এতগুলো আসলে এত সবাই চান্স পাবে না, যেরকম এটাও বাস্তব যে 1.5 লাখ মানুষের 1.5 লাখ মানুষ চান্স পাবে না, এটা চরম বাস্তবতা। এটাই আমাদের জীবন হচ্ছে কি আমাদের এরকমই শিক্ষা দেয়, বোঝা গেছে? সো একজন বলছে যে হচ্ছে কি আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, ম্যাথ অনেক দিন হলো দেখি নাই। ম্যাথের জন্য ভয় পাওয়ার কিছু নাই, আমাদের কোর্স আছে, কোর্সের প্রাইস তেমন বেশি না, কোর্সের প্রাইস হচ্ছে কি বই সহ হচ্ছে কত 1500, বই ছাড়া হচ্ছে কত মানে কৃষি বিচিত্রা বই ছাড়া হচ্ছে কি কত হচ্ছে 1250। সো তুমি চাইলে হচ্ছে কি এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো, বইটা নিয়ে নাও, বই তোমার লাগবে, একটা ভর্তি পরীক্ষার জন্য তোমার একটা বই লাগে। সো খুব দ্রুত ভর্তি হয়ে যাও জয়কলির পেজে বা হচ্ছে কি ব্রেন বাজার পেজে, আসলে তোমরা হচ্ছে কি নক করলেই আসলে তোমাদেরকে ভর্তি প্রসেস নিয়ে নিবে। তো চলো আজকে দেখি, তোমরা হচ্ছে সব বলে যাও, যা পরীক্ষা হয়েছে সব চলে যাও, এখন তোমাদের একটাই ফোকাস থাকবে যে সামনে এগ্রিকালচারের পরীক্ষা, এগ্রি নিয়ে হচ্ছে কি আমার সবচেয়ে বড় প্রিপারেশন থাকতে হবে। এবং এটা আমি বারবার বলতেছি যে এগ্রিটা আসলে তোমরা ফোকাস দাও, কারণ অন্য সময় দেখা গেছে যে হচ্ছে ভর্তি পরীক্ষা শেষে আমরা প্রত্যেক বছরই তো দেখি যে 80,000-এর মতো হচ্ছে কি এগ্রিতে অ্যাপ্লিকেশন পড়ে, একদম শেষ ভর্তি পরীক্ষা, চিন্তা করেও কিন্তু জিনিসটা সবার শেষে কিন্তু হচ্ছে কি এগ্রির ভর্তি পরীক্ষা হয়, সেখানে 80,000 অ্যাপ্লিকেশন পড়ে, তার মানে কি 1.5 লাখ বা হচ্ছে কি 1,20,000 সামথিং এতগুলো স্টুডেন্টের মধ্যে শেষে কিন্তু 80,000 স্টুডেন্ট ওই জায়গাটাতে অ্যাপ্লাই করে, তার মানে বুঝতে পারছো কতগুলো স্টুডেন্ট তখনও কিন্তু হচ্ছে কি চান্স পাওয়া বাকি থাকে। তো ওই যে 80,000 স্টুডেন্ট তারা কিন্তু হচ্ছে কি এখন আর এগ্রিটা সবার শেষে না, এখন কিন্তু এগ্রিটা আগে, তার মানে তোমাকে হচ্ছে কি এটা ভালোভাবে ফোকাস করতে হবে। অনেকে বলবে যে আমি মানে আমার এই সমস্যা ওই সমস্যা, এটা পারবো না ওইটা পারবো না, দিব না, বাট এটা এগ্রিটা হচ্ছে কি তোমাদের দেওয়া উচিত, এগ্রিটা সবারই দিতে হবে এখন, বোঝা গেছে? এখানে 9টা ইউনিভার্সিটি আছে, একটা জিনিস মাথায় রাখবা। সো চলো আজকে আমরা দেখি যে এগ্রিকালচারে কীরকম প্রশ্ন হয়, রাসায়নিক পরিবর্তন, যারা একটু হচ্ছে কি ম্যাথমেটিক্যাল জিনিস রসায়নের আসলে হচ্ছে কি পড়তে চাও বা হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস একটু সমস্যা হয়, তাদেরকে আসলে হচ্ছে কি একটু আসলে হচ্ছে কি আজকে আমরা ম্যাথ দেখাবো, বোঝা গেছে? দেখি এই অধ্যায়ে দেখি আমরা কিভাবে ক্যালকুলেশন দেয়, আমরা দেখবো যে কীরকম টাইপের ম্যাথ আসতে পারে। এবং বাকরি বিকি কিন্তু এবার হচ্ছে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে কি তোমার এই বছর আসলে কি প্রশ্নের দায়িত্ব আছে, এবং আমরা তাদের আসলে প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে কি বেশি অ্যানালাইসিস করছি। সো চলো আমরা হচ্ছে কি ক্লাসটাতে শুরু করে দেই, তাহলে হচ্ছে কি আমরা আসলে হচ্ছে কি এই জায়গায় হচ্ছে কি আমাদের মানে আমরা পরবর্তী জিনিস আসলে হচ্ছে কি দেখি যে আমাদের কীরকম প্রশ্ন হয় এবং আমরা কতটুকু পারবো। দেখো প্রথমত এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে 300 কেলভিন, দেখো প্রশ্নগুলো পারবা, জাস্ট তোমরা হচ্ছে জাস্ট বেসিকটা দেখবা, তাহলে হচ্ছে কি পারবা। দেখো কি বলা আছে, আচ্ছা সাদিয়া বলছো, আসসালামু আলাইকুম আসসালাম। আচ্ছা দেখো এখানে বলছে 300 কেলভিন তাপমাত্রায় মানে একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ায় ক্যাসি হচ্ছে বিক্রিয়াটির ক্যাসি কত, মানে ক্যাসি জানতে চাইছে, ক্যাপির মান দেওয়া আছে। এখন আমরা কি ক্যাপির মান দেওয়া আছে, ক্যাসির মান জানতে চাইছে, আর এখানে একটা টেম্পারেচার দেওয়া আছে। এখন আমরা কিন্তু হচ্ছে কি তোমার ক্যাপি ক্যাসির একটা সম্পর্কসূচক সমীকরণ জানি, আমরা ক্যাপি ক্যাসির একটা সম্পর্কসূচক সমীকরণ জানি, কি জানি সম্পর্কসূচক সমীকরণ, সম্পর্কসূচক সমীকরণটা হচ্ছে তোমার বিষয়টা হচ্ছে এরকম যে ক্যাপি ইজ ইকুয়াল টু হচ্ছে কি ক্যাসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন, আর টু দি পাওয়ার ডেল এন। এখন এখানে হচ্ছে প্রথমত তোমাকে হচ্ছে কি ডেল এন এর মান বের করতে হবে। এখন ডেল এন মানে কি, ডেল এন মানে হচ্ছে কি উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এখন আসলে আমরা দেখি যে উৎপাদের মোট মোল সংখ্যা কত, এই যে এখানে উৎপাদ কিন্তু উৎপাদ কিন্তু ওই যে 3b হচ্ছে কি উৎপাদ, তাহলে মানে সরি বিটা উৎপাদ, তো বি আছে কয় মোল, এই যে 3 মোল আছে। তো আমরা কি বলছিলাম ডেল এন মানে কি উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তো উৎপাদের মোট মোল সংখ্যা কত পাইলাম, 3 পাইলাম। সো আমরা এখন 3 বসায় দিই এখানে, এই যে 3। তো এখন এটা থেকে মাইনাস হবে কি বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এখন আসলে আমরা দেখি যে বিক্রিয়কে কি আছে, তো বিক্রিয়কে দেখো আছে যে বিক্রিয়ক হচ্ছে এ, তো এ আছে কত মোল, এই যে 2 মোল আছে। তো এখন আমরা হচ্ছে কি আচ্ছা রিপন মিয়া জিজ্ঞেস করতেছে যে কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো একটু হচ্ছে কি জানাবা, এবং তোমাদের পড়াশোনার কি অবস্থা সেটা হচ্ছে কি জানাবা। সো এখানে ডেল এন এর মান হচ্ছে কি আমি
কত পাচ্ছি, এখানে ডেল এন এর মান 1 পাচ্ছি। সো এই জায়গায় ডেল এন এর মান কত বসাইবা, 1 বসাইবা। এই জায়গায় ডেল এন এর মান কত বসাবা, 1 বসাইবা। সো কেস ইনটু আর টি টু দি পাওয়ার ডেল এন, আচ্ছা এটা তো 1 বসবে আমার না, 1। এখন আমার কিন্তু হচ্ছে কি প্রশ্নে দেখো হচ্ছে, আমি আবার যদি একটু প্রশ্নেতে যাই তাহলে দেখো এখানে কিন্তু ক্যাপির মান দেওয়া আছে কত, 8.3 ইন্টু 34 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্যাসকেল দেওয়া আছে, 8.34 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্যাসকেল দেওয়া আছে। আমার ক্যাসির মান বের করতে হবে। সো আমি হচ্ছে কি আবার একটু যাবো যে এখানে হচ্ছে কি আমার উদ্দেশ্য হচ্ছে কি ক্যাসিটাকে এক পাশে রাখবো। সো ক্যাসিটাকে যদি এক পাশে রাখো তাহলে হচ্ছে কি আর ও আচ্ছা এখানে তোমার আর এর উপর পাওয়ার হচ্ছে কি 1 থাকা যে কথা না থাকা একই কথা আর কি। সো এটা হবে কি ক্যাপি বাই ক্যাসি, আচ্ছা সরি ক্যাসি হবে না, এটা হচ্ছে কি ক্যাসি তো আমরা এই পাশে নিয়ে নিছি, আমাদের হবে হচ্ছে কি আরটি, আরটি কারণ হচ্ছে পাওয়ার 1 থাকা যে কথা না থাকা একই কথা। সো এখন ক্যাপির মান দেওয়া আছে 8.314 ইন্টু হচ্ছে কি 10 টু দি পাওয়ার 2 এটা দেওয়া আছে। এখন আর আর আমরা কি জানি, ওই যে তোমরা হচ্ছে কি রসায়ন সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়ে যে পড়ছো যে আর এর মান মোলার গ্যাস দ্রবক এসআই এককে কিন্তু এত জুল হচ্ছে কি আমরা জানি, জুল পার মোল পার কেলভিন আর কি। সো 8.314 এটা বসালাম। দেন হচ্ছে টি, টি কত হবে, টি এই যে দেখো প্রশ্নে তোমাকে সুন্দর করে আসলে হচ্ছে কি এই যে তাপমাত্রার মানটা দেওয়া আছে কত 300 কেলভিন। পরিণীতা বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু মনোযোগ সহকারে। আচ্ছা একজন মনে হচ্ছে কি, আচ্ছা একজন বলছো যে হচ্ছে কি জয়কলি পড়লে কি হবে এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ বাই এগ্রিকালচারে তুমি যদি একটু হচ্ছে কি আমাদের কোর্সে জয়েন হয়ে আমাদের ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করো, আর হচ্ছে কি কৃষি বিচিত্রাটা পড়ো বাই এগ্রিকালচার নিয়ে আমি এতটুকু তোমাকে কনফিডেন্স আমি দিতে পারি যে তুমি আসলে পরীক্ষায় পারবা, হ্যাঁ অ্যান্ড কমনও আসবে। তুমি না হলে হচ্ছে আমাদের বিগত বছরের যে স্টুডেন্ট আছে তাদের কাছ থেকেও তুমি জানতে পারো। তুমি আমাদের গ্রুপগুলোতে দেখবা, আমাদের যে গ্রুপ আছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 2024-25, সেখানে তুমি হচ্ছে কি তুমি গিয়ে দেখবা যে হচ্ছে কি আমাদের বিগত বছরের যারা আছে তারাই কিন্তু তোমাদের মেন্টর হিসাবে আছে, অ্যান্ড ওই জায়গায় দেখবা যে তারা আসলে পারছে কি না, বুঝা গেছে। আচ্ছা ভালো আছে, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম পরিণীতা, ওয়ালাইকুম আসসালাম, ওকে। আচ্ছা তো এখানে হচ্ছে 300 কেলভিন। এখন দেখো উপরের এটা আর এটা কিন্তু কাটা চলে যাচ্ছে, হ্যাঁ আমি একটু হচ্ছে কি এই পাশে একটু লিখি। সো এখানে উপরে থাকবে হচ্ছে কত 110 আর নিচে থাকবে হচ্ছে 300। এখন 100 100 300 এই যে 1/3। এখন এতটুকু জিনিস এসে কি করবা, অনেকে এসে হচ্ছে কি আটকে যাইবা যে ভাই হ্যান্ড ক্যালকুলেশন করবো কীভাবে। দেখো হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু সহজ। নর্মালি আমরা কিন্তু 10কে 3 দ্বারা ভাগ করলে কি জানি যে 3.333 এই যে ছোটোবেলায় পড়ে আসছো কিন্তু এগুলো ওই যে অসীম সংখ্যক চলতে থাকে। সো এটা কিন্তু তোমরা পড়ে আসছো 10কে 3 দ্বারা 10কে ভাগ করলে এরকম আসে। তো এখানে কিন্তু 3 না, সরি এখানে কিন্তু 10 না, এখানে হচ্ছে 1। তার মানে কি এই যে পয়েন্টটা এখানে কিন্তু 10 ছিল, এখানে কিন্তু এখন আছে কত 1। তো এই পয়েন্টটা এক ঘর সামনে চলে আসবে, তো ডাইরেক্ট এখানে 0.333 এরকম আসবে, বুঝা গেছে 0.333 এরকম আসবে। সো এখন আমরা দেখি একটু অপশনগুলোতে যাই, তাহলে দেখো তো কোথায় আনসার আছে। আমি তো দেখছি যে হচ্ছে কি আমি দেখছি কেউ একজন কমেন্ট করছে, হ্যাঁ ওই যে বিক্রম সেনা, সে হচ্ছে কমেন্ট করছে যে হচ্ছে কি সি নাম্বার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কেউ হয়তো, আচ্ছা আবার বুঝিয়ে দিব, কে বলছো রাহাত, আবার বুঝিয়ে দিব। ক্যালকুলেটর উইদাউট ম্যাথ, ক্যালকুলেটর উইদাউট ম্যাথ, হ্যাঁ ক্যালকুলেশন, হ্যাঁ আমি তো ওই যে ক্যালকুলেটর ছাড়াই তো ম্যাথ করলাম, কোথায় আচ্ছা এই যে ক্যালকুলেশন ছাড়াই তো আমি ম্যাথ করলাম, এই যে দেখো ক্যালকুলেটর ছাড়া করলাম। তুমিও পারবা, তুমিও পারবা, সব কিছু শিখিয়ে দিব, প্যারা নাই। আচ্ছা ওলোক 10 বছর ছেং দাদা আমিও কিনবো, ওকে ওকে দ্রুত কিনো। আমাদের কিন্তু ক্লাস 2 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমি আবার এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, একজন বলছে এটা আবারকে বুঝিয়ে দাও। দেখো এখানে প্রশ্নে একটা তাপমাত্রা দেওয়া আছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, ক্যাসির মান জানতে চাইছি তোমার কাছে। দেখো ক্যাসির মান জানতে চাইছে, ক্যাপির মান দেওয়া আছে। এখন আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে হচ্ছে ক্যাপি এবং ক্যাসির যে সম্পর্ক সূচক সমীকরণ এটা হচ্ছে এটা, এই যে তোমার যে সম্পর্ক সূচক সমীকরণ, সম্পর্ক সূচক সমীকরণ সেটা কিন্তু হচ্ছে কি তোমার সেটা কিন্তু হচ্ছে কি এটা, এই যে এটা হচ্ছে তোমার সম্পর্কসূচক সমীকরণ। সো এই যে সম্পর্কসূচক সমীকরণ এখানে তোমার ক্যাসির মানটা বের করতে হবে, ক্যাপির মানটা তোমার জানা আছে। সো তুমি কি করবা, এই যে দেখো আর ডেল এন এর মানটা দরকার। এখন ডেল এন মানে কি, ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এখন বিক্রিয়া দেখো, বিক্রিয়ার উৎপাদ আছে 3, সো ডেল এন এর মান কত হবে, এই যে 3,
উৎপাদের মোল সংখ্যা থেকে মাইনাস করবো কি বিক্রিয়কের মোল সংখ্যা, অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে এখানে 2, কারণ এখানে মোল দুইটা আছে, সো উৎপাদটা 2, সো এখানে ডেল এন এর মান 1। সো আমি ম্যাথে গিয়ে কি করবো, ডেল এন এর মান 1 বসাবো। আমার উদ্দেশ্য ক্যাসির মান বের করা, সো ক্যাসিটাকে এক পাশে রাখো আর বাকিগুলোর ওই পাশে পাঠিয়ে দাও। আর দেখো কোনো কিছুর উপর ধরো 8 এর উপর পাওয়ার 1 আছে, তো এটা মানে তো 8ই, সো এই যে আমি কিন্তু 8টির উপর পাওয়ার 1, তো এটাকে 8ই লিখছি। ক্যাপির মান জানা আছে, মানে ক্যাপির মান প্রশ্নে দেওয়া আছে 8.34 × 10⁻²। আর আর এর মান ওই যে তোমরা রসায়ন সেকেন্ড পেপারে ফার্স্ট অধ্যায়ে পড়ছো না, মোলার গ্যাস দ্রব্যকের মান এসআই এককে, সেটা কিন্তু 8.314। সো এই যে আর এর মান বসালে টি এর মান, তাপমাত্রার মান এই যে দেখো প্রশ্নে সুন্দর করে দেওয়া আছে, এই যে 300 কেলভিন। সো 300 বসাইলাম, জাস্ট এই যে উপরের এটা কাটা যায়, 10² মানে 100, নিচে হচ্ছে 300, তো 100 শূন্য শূন্য কাটো, থাকে হচ্ছে কি 1/3। এখন 1/3 কে হচ্ছে কি 1/3 কে 3 হচ্ছে কি তোমার হচ্ছে কি এই যে দেখো 1/3। এখন 1/3 কে কিভাবে ভাগ করবে, নর্মালি আমরা জানি 10 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3.33। ওই যে ছোটবেলায় অসীম সংখ্যা পড়ছো যে ওইখানে। তো এখন এই জায়গায় তো 10 না, এখানে আছে কি 1, তার মানে কি 0.1 গড় সামনে চলে আসবে, জাস্ট হচ্ছে কি এটা। আচ্ছা রিয়া হাত বুঝতে পারছো? এখন কিন্তু আমি বুঝাইছি আবার, হ্যাঁ উইদাউট ক্যালকুলেটারই তো ম্যাথ করাইছি। কে হচ্ছে সুলতানা। আর আফরিন বলছো যে হচ্ছে কি স্যার ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য কোন বই ভালো হবে, আমি কমার্স থেকে। আচ্ছা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা বই আছে, ওইটা আসলে হচ্ছে কি জয়কলির জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা, যে কোনো হচ্ছে কি দোকানে গেলে তুমি আসলে এটা, মানে লাইব্রেরিতে গেলে তুমি আসলে হচ্ছে কি এটা পাবা, এটা কিনে জাস্ট প্র্যাকটিস করো, জাস্ট হচ্ছে আমি বলবো যে প্র্যাকটিস করো, এর বেশি কিছু লাগবে না। তারপর যদি এই বই কিনো হচ্ছে আমাদের জয়গুলি থেকে একটা কোর্স আছে যে এটা তোমাদের জন্য ফ্রি আছে কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য, সো ওই কোর্সটাতে তুমি আসলে হচ্ছে কি এনরোল করতে পারবা, ওইটা ফ্রি। ওকে, এখন আমরা যদি বুঝছো, রাহাত বুঝতেছো, এখন আমরা হচ্ছে কি পরবর্তীতে যাবো। দেখো এখানে কি বলছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে কোনো বিক্রিয়ার হার কত গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। কোনো বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে তুমি তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াইলে সেই বিক্রিয়ার হার কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। এখন তোমাকে বলছে যদি বিক্রিয়ার তাপমাত্রা 110 থেকে 150 আমি নিয়ে যাই উন্নীত হবে, তাহলে বিক্রিয়ার হার কত গুণ হবে। আসো আমরা একটু সহজে সমাধান করি। দেখো নর্মাল চিন্তা করো, তুমি ধরো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমার হচ্ছে কি, যদি আমি বৃদ্ধি করি তাহলে হচ্ছে কি বিক্রিয়া 2 গুণ হয়, ধরলাম হচ্ছে কি বিক্রিয়াটা 2x গুণ হয়, বোঝা গেছে? আচ্ছা 2x লাগবে না, তার মানে আমার এখানে বলছে 110, তো 110 থেকে কোথায় যাব, আমি 150-এ যাব। তো ধরো যে 110 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াসে যাইলাম, তার মানে আমি কতটুকু বৃদ্ধি করছি, 10 ডিগ্রি বৃদ্ধি করছি, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছে। এখন বলছি কি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার আমার কত গুণ হবে, 2 গুণ হবে, তো 2 গুণ হলো। তো এখন আমি ধরো হচ্ছে কি এটাকে x দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা তো ধরো হচ্ছে কি 120 ডিগ্রি সেলসিয়াস থেকে এখন হচ্ছে কি আমি 130 ডিগ্রি সেলসিয়াসে যাব। তো 120 ডিগ্রি সেলসিয়াস থেকে 130 ডিগ্রি সেলসিয়াসে গেলে বিক্রিয়ার হারটা কি হবে, আরও দ্বিগুণ হবে। তো আগে যে হার ছিল এটার কি আবার দ্বিগুণ হবে, এটার চেয়ে আবার দ্বিগুণ হবে, তার মানে এটা কি 4x গুণ হয়েছে। এখন তুমি চিন্তা করো 130 থেকে এখন তুমি যাবে কত, 140 ডিগ্রিতে, 130 থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে গেলাম। তো 130 ডিগ্রি থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে গেলে বিক্রিয়ার হার আগে কত হয়েছে, 4x ছিল, তো এই জায়গায় আবার দ্বিগুণ হবে, প্রত্যেক 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছে আর হচ্ছে কি বিক্রিয়ার হার 2 গুণ করে বাড়তেছে। সো এটা কি হবে, 8x গুণ, x দ্বারা আসলে গুণ বোঝাচ্ছি আমি, বোঝা গেছে? তো এখন হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা 150 ডিগ্রি সেলসিয়াসে যাব। তো 150 ডিগ্রি সেলসিয়াসে যদি যাই তাহলে দেখো তো হচ্ছে কি আমার বিক্রিয়ার হার কি হচ্ছে, বিক্রিয়ার হার হচ্ছে কি তোমার এখানে যে হচ্ছে কি আগে ছিল 8x, সো 8x গুণ 2 হবে কত, 16x, মানে হচ্ছে 16 গুণ আর কি। তো এখানে 16 কোথায় আছে, 16 কোথায় আছে, দেখো। আচ্ছা সাকিব সেকেন্ড লাইন যে আবার বুঝাইতে বলছো, এটা আসলে কোন ম্যাথের জন্য বুঝাইতে বলছো, এটা একটু হচ্ছে কি আমাকে প্রশ্ন করো তো, 2 এর জন্য নাকি মানে 1 নাম্বার এমসিকিউর জন্য না 2 নাম্বার এমসিকিউর জন্য, এটা একটু আমাকে জানাবা দ্রুত। হ্যাঁ সো এই যে দেখো 16 গুণ হচ্ছে, সো এটার আনসার কত, 16। সাকিব নামে একজন হচ্ছে কমেন্ট করছে যে সেকেন্ড লাইনটা আবার হচ্ছে কি বুঝাই দেওয়ার জন্য, তুমি একটু হচ্ছে কমেন্ট করবো যে 1 নাম্বার এমসিকিউর জন্য আসলে নাকি হচ্ছে কি আমি 2 নাম্বার এমসিকিউর সেকেন্ড লাইন বোঝাবো, বোঝা গেছে? তো এটা গেল এই জায়গায়, বুঝতে পারছো? সো এখন তোমার হচ্ছে আচ্ছা 1 নাম্বার, এই যে 1 নাম্বারে দেখো হচ্ছে কি সেকেন্ড ফার্স্ট লাইন হচ্ছে এটা,
যে হচ্ছে আমার সম্পর্কসূচক সমীকরণ কি, কেপি এবং কেসির মধ্যে যে সম্পর্কসূচক সমীকরণ সেটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টু দি পাওয়ার ডেল এন। হ্যাঁ, তো এখন আমার তো ডেল এনটা লাগবে, ডেল এনটা লাগবে না, যে আমার তো হচ্ছে কি এখানে ডেল এনটা লাগবে, ডেল এন ছাড়া তো তুমি আসলে ম্যাথ করতে পারবে না। এখন ডেল এন বের করার জন্য, ডেল এন বের করার জন্য এখানে দেখো আসলে কি দেওয়া আছে, এই যে বিক্রিয়া দেওয়া আছে। ডেল এন মানে কি জানি আমরা, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। ডেল এন মানে কি, ডেল এন মানে উৎপাদের 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 মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা। সো এইটা জানি হচ্ছে কি আমরা ডেল এন, ডেল এন সমান এটা জানি। সো এখানে উৎপাদ আছে কত, এই যে দেখো 3 মোল, এই যে 3, বিক্রিয়ক আছে কয় মোল, 2 মোল। সো 3 থেকে 2 মাইনাস করলে 1 থাকে, এন্ড এটা হচ্ছে কি আমার ডেল এন এর মান। তো ডেল এন এর মান যদি 1 হয়, এই যে দেখো আমি এই জায়গায় 1 বসাইছি। এখন কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকা মানে কি, পাওয়ার 1 থাকলে যে কথা, না থাকলে একই কথা, যেটা আছে সেটাই হবে। আরটি আছে, আরটি থাকবে এই জায়গায়। সো এই যে আরটি, এখন আমার উদ্দেশ্য হচ্ছে ক্যাসির মান বের করা। সো ক্যাসিটাকে আমরা এক পাশে রাখলাম। সো আরটিটা হচ্ছে কি এই পাশে, ক্যাপির নিচে কি হিসেবে ভাগ আকারে চলে আসবে, এই যে ভাগ আকারে আসছে। এখন ক্যাপির মান তোমার দেওয়া আছে প্রশ্নে 8.3 ইন্টু 10⁻², আর আর এর মান হচ্ছে কি আমরা জানি, আমাদের হচ্ছে মুখস্থ মান আর এর, যেটা এটা হচ্ছে 8.314, এটা আমাদের মুখস্থ মান, ওই যে মোলার গ্যাস ধ্রুবক। সো এটা বসাইলাম, বসাইলে হচ্ছে কি এটা কাটা থাকে, আর টি এর মান তাপমাত্রা 300 কেলভিন প্রশ্নে বলা আছে, বসায় জাস্ট হচ্ছে কি নরমাল ক্যালকুলেশন শেষ। সাকিব জানাও বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা সাকিব জানাইবা। ভাইয়া এসটিইউ ভার্সিটির জন্য কিভাবে প্রিপারেশন নেব, যদি এই যে একটা ভর্তি পরীক্ষা আছে সেটাই হচ্ছে কি বাই ইউনিট 4 সম্পূর্ণ শেষ করাবেন এমসিকিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অধ্যায় 4 আমি সম্পূর্ণ শেষ করাবো, বুঝা গেছে। এই যে দেখো তোমরা ক্লাসে থাকো, শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবা। দেখো একটা প্রথম ক্রম বিক্রিয়ার গণমাত্রা কি বলছে, যে 60 সেকেন্ডে 1 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটার হয়েছে, বুঝা গেছে। কি বলছে 60 সেকেন্ডে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে এটা প্রথম ক্রম বিক্রিয়া 1 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটারে নেমে আসছে 60 সেকেন্ডে। তার মানে বিক্রিয়ার, তুমি দেখো এই বিক্রিয়াটার শুরুতে হচ্ছে কি গণমাত্রা কত ছিল, 1 মোল পার লিটার। এখন 1 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটার হয়েছে, তার মানে কি গণমাত্রা কি অর্ধেক হয়েছে। এই যে যেটা ছিল 1-এর অর্ধেক কিন্তু হাফ, এই যেটা মানে কি হাফ না, তার মানে কি এই বিক্রিয়াটার অর্ধায়ু, অর্ধায়ু মানে হচ্ছে কি গণমাত্রা অর্ধেক হইতে প্রত্যেকবার পূর্বের গণমাত্রা থেকে পরের গণমাত্রা, হ্যাঁ ধরো পূর্বের গণমাত্রা এটা, এই গণমাত্রা প্রত্যেকবার, পূর্বের গণমাত্রা প্রত্যেকবার অর্ধেক হইতে তোমার সময় লাগবে কত, 60 সেকেন্ড, এখানে বলে দেওয়া আছে। তার মানে বিক্রিয়াটার অর্ধায়ু কি, বিক্রিয়াটার অর্ধায়ু হচ্ছে কি 60 সেকেন্ড। আচ্ছা একজন বলছে এত টাইম নিলে হয়, কিছু করার নাই আসলে, হয়তো অনেকে আসলে তোমরা এখানে মানে অনেকে পারো, মানে অনেকের হচ্ছে কি বোঝার ক্যাপাবিলিটি অনেক বেশি, বাট ওই যে অনেকে আসলে হচ্ছে কি বুঝতে একটু সমস্যা হয়, বা অনেকের আসলে এই জিনিসগুলো আসলে নতুন, বা হচ্ছে কি অ্যাডজাস্ট করতে আসতে একটু সময় লাগবে, ওদেরকে তো আমাকে বোঝাতে হবে, সবার জন্যই আসলে ক্লাসটা নেওয়া। সো ওদেরকে হচ্ছে কি আমার বোঝায় আসলে হচ্ছে কি করাইতে হবে। সো ওই যে অনেকে বুঝবে না, অনেকে, তুমি হয়তো বুঝো মাশাল্লাহ তোমার হচ্ছে কি ওই ক্যাপাবিলিটি আছে, বাট যে বুঝে না তাকেও হচ্ছে কি আমার বোঝানোর দায়িত্ব। সো আমি আসলে হচ্ছে কি একটু ওকেও বোঝাতে হবে আলটিমেটলি, তুমি বুঝো এটা হচ্ছে কি তোমার একটা ভালো গুণ, আমি তোমার এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করি, বাট আসলে যে আসলে হচ্ছে কি বুঝে না তাকেও তো আমার বোঝাতে হবে। সো দেখো গণমাত্রা প্রত্যেকবার অর্ধেক হইতে কত সেকেন্ড লাগবে, 60 সেকেন্ড লাগবে। এখন আমাকে বলছে 2 মোল পার লিটার থেকে 0.5 মোল পার লিটারে আসতে আমার কত সময় লাগবে। তো এখন শুরুতে হচ্ছে কি 2 মোল পার লিটার, 2 মোল পার লিটার, তো এটার অর্ধেক, এটা হচ্ছে একটা গণমাত্রা, তার অর্ধেক, তার অর্ধেক গণমাত্রা কত হবে 1 মোল পার লিটার, তার অর্ধেক গণমাত্রা মানে কি 1 মোল পার লিটার, তার অর্ধেক হচ্ছে 1 মোল পার লিটার। তো গণমাত্রা আমি কি বলছি, পূর্বের গণমাত্রা প্রত্যেকবার অর্ধেক হইতে কত মিনিট সময় লাগবে, কত সেকেন্ড, 60 সেকেন্ড সময় লাগবে। সো এতটুকু আসতে তোমার 60 সেকেন্ড সময় লাগবে। তো তারপর 1 মোল পার লিটার, 1 মোল পার লিটার থেকে তোমার হচ্ছে কি 0.5 মোল পার লিটার, মোল পার লিটারে আসতে তোমার কত সময় লাগবে, এই যে এটার অর্ধেক 0.5 আসতে 60 সেকেন্ড সময় লাগবে, প্রত্যেকবার গণমাত্রা অর্ধেক হইতে 60 সেকেন্ড সময় নেবে। তার মানে এই যে দেখো 2 মোল পার লিটার থেকে শুরু করে আমার এই পর্যন্ত আসতে টোটাল হচ্ছে কি এতটুকু সময় লাগছে, দুইটাকে প্লাস করে দাও 120 সেকেন্ড। তো টোটাল হচ্ছে কি 120 সেকেন্ড, টোটাল হচ্ছে 120 সেকেন্ড, 120 সেকেন্ড হবে এটার আনসার, 120 সেকেন্ড হবে কি এটার আনসার। সি নাম্বার যারা বলছো তাদের সবারটাই ঠিক। ভাই এসএসসি 2020, এসএসসি 2024 এক্সাম দিয়ে কি জিএসটি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে, এসএসসি 2024 দেওয়া যাবে,
ঋতু দেওয়া যাবে। হ্যাঁ, বুঝতে পারছো এই ম্যাথটা? আমি কি পরবর্তীতে যাব? এই ম্যাথটা বোঝা গেছে? পরবর্তী ম্যাথে যাব আমি। জানাবা যারা আসলে যুক্ত হয়েছে তারা সবাই আসলে একটু হচ্ছে কি আমাকে জানাইবা যে এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ হ্যাঁ, সি সি, খুশি আক্তার সি। আচ্ছা, এখন আসো 4 নম্বরে, যে নিচের কোনটি আসলে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। এই অধ্যায় থেকে এই টাইপের এমসিগুলো আসার পসিবিলিটি বেশি। পিএইচ কোনটি শক্তিশালী অ্যাসিড, এগুলো আসলে হচ্ছে কি আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আলিফ মাহমুদ সি, জি বুরের আলো বস্ত্র বুঝছি। ওকে, দেখো এখন বলছে যে কোনটি হচ্ছে কি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। এখন দেখো নর্মালি কার্বক্সিলিক, দেখো এখানে প্রত্যেকটা কার্বক্সিলিক অ্যাসিড সি ডাবল ওয়ের যুক্ত, সি ডাবল ওয়ের যুক্ত। তো নর্মালি আসলে কার্বক্সিলিক অ্যাসিডগুলো আমরা কি জানি, জৈব অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে দুর্বল অ্যাসিডগুলোর মধ্যেও তো কি আমাকে মানে ক্রম করতে হবে যে কোনটা সবল কোনটা দুর্বল। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যদি দুর্বল অ্যাসিডের মধ্যে তোমার হচ্ছে কি হেলোজেন গ্রুপের মৌল, যেরকম ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা থাকে, আয়োডিন বা হচ্ছে কি ফ্লুরিন, তো এরা থাকলে আসলে ওই অ্যাসিডটা আসলে কি নর্মাল, যেখানে আসলে এগুলা নাই, এই মৌলগুলা যুক্ত নাই, তাদের তুলনায় এগুলা যুক্ত থাকলে আসলে কি অ্যাসিডিটির মাত্রা বাড়ে এবং হচ্ছে কি ওই জায়গায় তোমার হচ্ছে কি ওই জায়গাটাতে আসলে হচ্ছে কি হবে, তোমার অ্যাসিডিটির মাত্রাটা বাড়বে এবং হচ্ছে কি ওই জায়গাটা তোমার হচ্ছে কি বেশি সবল হবে। এখন কথা হচ্ছে যে আমরা যে সবল হবে বলছি, তো এখন কিভাবে সেই জিনিসটা সবল হবে সেটা হচ্ছে আমাদের বোঝা লাগবে, তাই না? সেটা হচ্ছে আমাদের বোঝা লাগবে। সো এখন যে জিনিসটা হয়, দেখো এখানে প্রত্যেকটার সাথে দেখো এই জায়গায় দেখো হচ্ছে কি কোনো কিছু যুক্ত নয়, তার মানে এটা সবচেয়ে দুর্বল অ্যাসিড। এখানকার মধ্যে সবচেয়ে দুর্বল অ্যাসিড হচ্ছে সে, বোঝা গেছে? আবার এটা কি আনসার পাইবো না? এটা কিন্তু হচ্ছে কি আনসার না, এটা কিন্তু হচ্ছে কি আনসার না, এটা কিন্তু আনসার না, আবার এটা হচ্ছে সবচেয়ে দুর্বল হবে এদের মধ্যে। এখন আসছে আমাদের পরবর্তীতে, দেখো এখন দেখো প্রত্যেকটাতেই দেখো আরেকটা জিনিস, যত বেশি এগুলো থাকবে, হ্যাঁ এগুলা যত বেশি থাকবে তত হচ্ছে কি অ্যাসিডিটি কি হবে, বা তত আসলে হচ্ছে কি সবল হবে, তত আসলে কি সবল হবে, মানে যত বেশি এগুলা থাকবে তত বেশি সবল হবে। এখন কথা হচ্ছে এখানেও 3টা ক্লোরিন আছে, এখানেও 3টা ব্রোমিন আছে, এখানেও 3টা ফ্লুরিন আছে, সবাই সমান সংখ্যক আছে। এখন আমি কিভাবে বের করবো? এখন বের করার প্রসেস হচ্ছে তোমার আচ্ছা, অনেকেই বলছে যে বুঝছে। আচ্ছা, এখন বের করার প্রসেসটা হচ্ছে যে এখন আসবা হচ্ছে কি কোনটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। এখন দেখতে হবে আমার কোনটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। মার পেছের শেষ নাই, তোমাকে হচ্ছে ট্রিক্স খাটাইতে হবে। এখন আমার দেখতে হবে কোনটা তড়িৎ ঋণাত্মক মৌল। তো আমরা জানি পর্যায় সারণীতে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, আর হ্যালোজেন গ্রুপের মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। সো এটার আনসার স্বাভাবিকভাবে হচ্ছে কি ফ্লোরিন হবে। বোঝা গেছে? বোঝা গেছে না বাবা? আনসার ডি হবে না বাবা, বি নাম্বার হবে আনসার। আনসার বি নাম্বার হবে। আমি কি বুঝাইতে পারছি? আমি একটু পরবর্তী এমসিকিউতে যাব। বোঝা গেছে? আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি। তো এখন আসা হচ্ছে কি আমাদের পরবর্তী এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে তোমার বলা আছে যে পানির পিকে ডাবলোর মান কত। এটা আশা করি অনেকে পারো, পানির পিকে ডাবলোর মান কত। হ্যাঁ, পানি কি বলছে? পিকে ডাবলোর মান। সো পানির পিকে ডাবলোর মান কি হবে? মাইনাস লগ 10⁻⁻⁴। সো এটা জানো আশা করি, পেস লাগাচ্ছি খালি। পানির পিকে ডাবলোর মান কত? এটা মুখস্থ একটা জিনিস। পানির পিকে ডাবলোর মান কত? মুখস্থ একটা জিনিস। পানির পিকে ডাবলোর মান কত? মুখস্থ একটা জিনিস। সো একটু দ্রুত জানাও পানির পিকে ডাবলোর মান কত? এই যে এটা 14। পানির পিকে ডাবলোর মান কত? 14। পানির পিকে ডাবলোর মান কত? 14। এই যে 5 এর আনসার কিন্তু ডি হবে। পানির পিকে ডাবলোর মান কত? 14 হবে, 14। বুঝা গেছে? পানির পিকে ডাবলোর মান কত হবে? 14 হবে। ওকে, এখন আসো আমাদের পরবর্তী যে এমসিকিউ বলছে যে গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণ কি। এটা হচ্ছে অনেকের হয়তো জানা নাও থাকতে পারে। আমরা গ্রিন হাউস সম্পর্কে জানি, বাট এই এমসিকিউটা একটু ব্যতিক্রম। দেখো এটাও হচ্ছে বিগত বছরে আসলে হচ্ছে কি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আসলে হচ্ছে কি এই প্রশ্নটা আসছে 2020-21-এ এই প্রশ্নটা আসছে আর কি। সো 5 এর আনসার যারা ডি বলছো তাদের সবারটাই সঠিক হয়েছে। তো এখন দেখো গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণ কি। দেখো নর্মালি আমরা জানি যে হচ্ছে কি যে রশ্মি গ্রিন হাউস গ্যাসগুলো বা আছে তারা আসলে হচ্ছে কি পৃথিবীতে এসে কি করবে, তোমার শক্তি শোষণ করে কি করে আয়ার রশ্মি বা হচ্ছে কি ইনফ্রারেড রেতে, আয়ার রশ্মি বা হচ্ছে কি ইনফ্রারেড রেতে আসলে হচ্ছে কি পরিণত হয় এবং তারা হচ্ছে কি পরবর্তীতে কাজ ব্যাদ করে আসলে হচ্ছে কি যেতে পারে না। বোঝা গেছে? পরবর্তীতে কাজ ব্যাদ করে আসলে যেতে পারে না। তো এক্ষেত্রে তোমার হচ্ছে কি প্রতিক্রিয়া গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণ কি, এটা হবে কি ইনফ্রারেড রে। এটা একটু জেনে রাখবা, ইনফ্রারেড রে হবে এটার আনসার। 6 এর আনসার হবে কি ইনফ্রারেড রে হবে আনসার। হুম 6 এর আনসার ইনফ্রারেড রে হবে।
আচ্ছা, এই যে এই অধ্যায়ে তোমরা হচ্ছে কি যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা তারা আসলে হচ্ছে কি একটু হচ্ছে কি এই যে পিএইচ এর রেঞ্জগুলো আছে তোমাদের বইয়ে দেখবা হচ্ছে কি পিএইচ এর রেঞ্জ দেওয়া আছে, যে তোমার হচ্ছে কি পিএইচ এর রেঞ্জ দেওয়া আছে যে আসলে আমরা হচ্ছে কি আমাদের হচ্ছে কি যেরকম মৃৎশিল্পের জন্য কীরকম পিএইচ দরকার, কৃষি জমির জন্য কীরকম পিএইচ দরকার, বিশেষ করে কৃষি জমির যে পিএইচটা আছে কৃষি জমির জন্য কীরকম পিএইচ দরকার, তারপর হচ্ছে কি আমাদের যে আদার্স আরও অনেক কিছু আছে যে হচ্ছে বিভিন্ন জিনিসের শ্যাম্পুর জন্য এই পিএস রেঞ্জগুলো আসলে হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন যে কোনো সময় আসা পড়তে পারে, শুধু এই ইউনিভার্সিটির না, তোমার হচ্ছে কি সকল ইউনিভার্সিটির জন্যই আসলে হচ্ছে কি এটা গুরুত্বপূর্ণ। তো 7-এর আনসার হবে কি তোমার, এটা হচ্ছে তোমার 6 থেকে হচ্ছে কি 6.5, 6 থেকে 6.5 হচ্ছে কি আমাদের মৃৎশিল্প মাটির পিএইচের জন্য আসলে হচ্ছে কি দরকারি, মৃৎশিল্প মাটির পিএইচের জন্য দরকারি। ওকে, তো এখন আসলে হচ্ছে দেখো বলছে যে নিম্নের কোন গণমাত্রায় সর্বাধিক বিয়োজন হয়, অর্থাৎ এখানে তোমাকে বিয়োজন মাত্রা জানতে চেয়েছে। এখন আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে একটা জিনিস পড়ছিলাম, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে লঘুকরণ সূত্র হতে কিন্তু আমরা হচ্ছে কি সূত্র হতে আমরা একটা জিনিস কিন্তু হচ্ছে কি পড়ছি, যে হচ্ছে কি বিয়োজন মাত্রা কি পড়ছিলাম, বিয়োজন মাত্রা হচ্ছে কি বিয়োজন মাত্রা। এখানে আসলে তোমাকে বিয়োজন মাত্রাটা জানতে চাইছে, বিয়োজন মাত্রা আলফা হচ্ছে কি সমানুপাতিক কি হয়, আলফা সমানুপাতিক 1/√c। তো এখানে সিটা কি, সিটা হচ্ছে গণমাত্রা, সিটা কি গণমাত্রা, সিটা হচ্ছে কি গণমাত্রা, সিটা হচ্ছে গণমাত্রা। সো এখানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে কি আলফা সি, সো সিটা হচ্ছে কি গণমাত্রা। সো গণমাত্রা যখন হয় তখন আসলে হচ্ছে কি আমাদের এখন তার মানে হচ্ছে কি বিয়োজন মাত্রা, এখানে কোন তার বলছে সর্বাধিক বিয়োজন হবে। তো সর্বাধিক বিয়োজন হতে হলে তোমার গণমাত্রা কি সবচেয়ে কম হতে হবে, গণমাত্রা কি সবচেয়ে কম হতে হবে। তো এখান থেকে আমাকে বের করতে হবে যে কোনটার গণমাত্রা সবচেয়ে কম, যেটার গণমাত্রা সবচেয়ে কম তারই আসলে হচ্ছে কি বিয়োজন সর্বাধিক হবে। কারণ আমরা দেখছি যে বিয়োজন মাত্রার সাথে গণমাত্রা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, হ্যাঁ বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝা গেছে, এখানে কিন্তু শুধু গণমাত্রা দেওয়া আছে। সো এখানে দেখো দেওয়া আছে গণমাত্রা 0.001। সো এটার চেয়ে এটা আরো বেশি ছোট গণমাত্রা, দেখো এটা দশমিকের পর আরো শূন্য দেওয়া আছে, এটা আরো বেশি ছোট, এটা আরো বেশি ছোট, এখানে 3টা দেওয়া আছে। এখন অনেকে মনে করে যে এটার আনসার সি, বাট এটার আনসার সি না, এটার আনসার ডি। এরকম কাঠামো দেখে অনেকে মনে করে আয় হায় এটা তো অনেক বড় একটা সংখ্যা, কিন্তু না বাবা, এটা বড় সংখ্যা না, এটা হচ্ছে কি তো 10⁻⁻5 না, তার মানে দশমিকের পরে 4টা শূন্য, 1 2 3 4, তারপর হচ্ছে কি তো সরি ওইটা তো 1 হবে, এটা 1 হবে 1, তারপর হচ্ছে 1 মোলার, তার মানে কি এটা সবচেয়ে ছোট, এটা হচ্ছে কি সবচেয়ে ছোট। সো এটার আনসার কি হবে ডি নাম্বার, এটার আনসার কি হবে ডি নাম্বার হবে, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তো এটার আনসার কি হবে ডি নাম্বার, যত কম গণমাত্রা হবে তত বেশি বিয়োজন মাত্রা হবে। বুঝা গেছে? তো এখন আসো আমাদের পরবর্তীতে, দেখো এটাও হচ্ছে কি একটা মুখস্থ টাইপ, তোমরা আশা করি যে হচ্ছে কি এই এমসিগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে পাবা, আশা করি যে এই জায়গায় পেতে পারো। সো এখানে বলছে কি 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল, অর্থাৎ KWর মান তোমার কাছে জানতে চাইছে। সো KWর মান হচ্ছে আয়নিক গুণফলের মান 10⁻14 হবে, 10 কত হবে 14 হবে। তো এখানে দেখো 10⁻−14 হবে। তো দেখো কোথায় আছে, আচ্ছা এ নাম্বার অপশনে হচ্ছে কি আমরা এটা পাইছি যে 10⁻14। সো এটার আনসার কি হবে 10⁻14 হবে কি এটার আনসার। সো আশা করি হচ্ছে কি এই জিনিসটা ভুল হবে না, আশা করি এই জিনিসটা তোমাদের ভুল হবে না। ওকে ওকে, তো আমরা পরবর্তীতে যাই। দেখো কোন রাসায়নিক বিক্রিয়ায় O2 প্রভাবক হিসাবে কাজ করে, এটাও কিন্তু হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে O2 প্রভাবক হিসাবে বা প্রভাবকগুলা, যে O2 প্রভাবক, স্বয়ং আবিষ্ট প্রভাবক, এগুলা কোনটা। দেখো আমি যদি বলি যে O2 প্রভাবক কোনটা, O2 প্রভাবক আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে কি MnO4 হচ্ছে কি একটা বিক্রিয়ায় O2 প্রভাবক হিসাবে কাজ করে। আর Na2SO3 যেটা আছে এটা হচ্ছে আবিষ্ট প্রভাবক হিসাবে কাজ করে। এটা কি প্রভাবক হিসাবে কাজ করে, আবিষ্ট প্রভাবক হিসাবে কি কাজ করে। এখন আরো কয়েকটা জেনে রাখো, যেরকম ধনাত্মক প্রভাবক হিসাবে অনেকে কাজ করে, ধনাত্মক প্রভাবক হিসাবে তোমার হচ্ছে কাজ করবে কে, ধনাত্মক প্রভাবক হিসাবে কাজ করে MnO2। আর ঋণাত্মক প্রভাবক, যেটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক হিসাবে কাজ করবে হচ্ছে তোমার, ঋণাত্মক প্রভাবক হিসাবে কাজ করে গ্লিসারিন। কে কাজ করে, গ্লিসারিন। বোঝা গেছে, গ্লিসারিন হচ্ছে কি কাজ করে। বোঝা গেছে? তো এখান থেকে আস্তে আস্তে হচ্ছে সব কিছু জেনে রাখবা, যে 10-এর আনসার কত হবে, 10-এর আনসার এ হবে। হ্যাঁ, ওই যে নাফিজা, নৌসিন, তারপর হচ্ছে কি খুশি আক্তার, সবাই হচ্ছে কি সঠিক আনসার দিচ্ছ, তো বাকিগুলোর আনসারও দিবা। দেন এখন আসা হচ্ছে তোমাদেরকে আমি এতক্ষণ যেটা বললাম যে হচ্ছে কি আমাদের যে কোর্স আছে, হ্যাঁ এই কোর্সটা কিন্তু আসলে 2 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু করব, বাট
তোমাদের পরীক্ষাগুলো সিইউর পরীক্ষা শেষে ক্লাস শুরু করব। সো আমাদের কিন্তু 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে, বাট এখানে কিন্তু হচ্ছে কি আমাদের যে গত বছরের যে সাফল্যের ধারাবাহিকতায় আমাদের কিন্তু গত বছরও এই কোর্সটা ছিল, অ্যান্ড একটা 750-এরও অধিক স্টুডেন্ট কিন্তু শুধু আমাদের একটা বেস থেকেই আসলে হচ্ছে কি চান্স পাইছে, যেটা হচ্ছে কি আমাদের জন্য একটা বড় সাফল্য। আমরা হচ্ছে কি অনেক ডেডিকেটেড দিয়েছিলাম এই বেসটার প্রতি, এবং তারা আসলে আমাদেরকে সন্তুষ্টজনক রেজাল্ট দিছে। সো এখন তোমার যদি তুমি মনে করো এটা হচ্ছে কি আমরা দিছিলাম যে হচ্ছে কি 22শে ফেব্রুয়ারি আগে ভর্তি হলে আমরা 1250 টাকা দিছিলাম, হ্যাঁ, বাট এখন হচ্ছে তোমাদের কথা চিন্তা করে, যেহেতু তোমরা আসলে অনেকগুলো পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, রিসেন্টলি অনেকগুলো পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের পরীক্ষার মধ্যে হয়তো অনেকে ভর্তি হতে পারবা না। সো এই জন্য আমরা চিন্তা করছি যে তোমরা আসলে হচ্ছে কি তোমাদের জন্য আসলে 12 ফেব্রুয়ারি না, মানে 25শে ফেব্রুয়ারি না, এটাকে আসলে আমরা এক্সটেন্ড করছি। তোমরা এখনও যারা হচ্ছে কি এখন ভর্তি হবে তারা হচ্ছে কি 1250 টাকা দ্বারা হচ্ছে কি 1250 টাকা দ্বারা বই ছাড়া, মানে কৃষি বিচিত্র যে আমাদের বই আছে সেই বই ছাড়া ভর্তি হতে পারবা। বাট বইসহ যদি তুমি নিতে চাও, বইসহ তুমি হচ্ছে কি কোর্স ফিটা হচ্ছে কি 1500 টাকা। এখন দেখো তুমি যখন একটা ভর্তি পরীক্ষা দিবা তোমার কাছে কিন্তু হচ্ছে কি ওই ভার্সিটির স্পেশালাইজ একটা মানে বই তোমার থাকা দরকার। সো ওই বইটা কিন্তু হচ্ছে কি আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে কৃষি বিচিত্রা বইটা আসলে আমরা হচ্ছে কি যদি 1500 টাকা দিয়ে তুমি কিনো তাহলে কৃষি বিচিত্রা বইটা হচ্ছে কি আমরা দিয়ে দিব। তো এখন কথা হচ্ছে যে একটা বইয়ের দামই কিন্তু হচ্ছে কি 550 টাকারও অধিক নতুন এডিশনের বই। সো সেই তুলনায় তুমি 1250 টাকা চেয়ে আমার মতে হয় 1500 টাকা দিয়ে তুমি বই সহ ভর্তি হলে ভালো হবে। অ্যান্ড একটা জিনিস আরেকটা হচ্ছে এখানে কিন্তু আমরা শুধু কৃষি না, দেখো আমাদের কৃষির ক্লাস কিন্তু আমরা হচ্ছে কি কৃষি ভর্তি পরীক্ষার আগে মানে রোজার ভেতরে হচ্ছে কি তোমাদের সিলেবাস কমপ্লিট করে দিব। তারপর কৃষির পরীক্ষা শেষ 13 তারিখ থেকে আমরা কি করব, এই যে জিএসটির জন্য হচ্ছে কি আবার নতুন করে পড়াবো জিএসটি ওয়াইজ। প্রথম হচ্ছে কৃষির জন্য যেভাবে তোমাদের পড়ানো দরকার, যেভাবে তোমাদের লেকচার দেওয়া দরকার ওইভাবে শেষ করব। দেন হচ্ছে কি জিএসটির জন্য যেভাবে দরকার সেভাবে শেষ করব। অ্যান্ড কোর্স ফিটা কিন্তু তুমি দেখো যে কোনো জায়গায় বসো, তুমি কিন্তু একটা 2টা বড় বড় বিশ্ববিদ্যালয়ের, আমি কি বললাম 28টা ইউনিভার্সিটির জন্য তুমি হচ্ছে কি একটা কোর্সের মাধ্যমে তুমি শেষ করতে পারছো, যেখানে তোমাকে 2বার মানে সিলেবাস শেষ করানো হবে, 2বার 2টা ক্যাটাগরির জন্য তোমাকে পড়ানো হবে। অ্যান্ড এটা পড়লে তোমাদের যে সামনে যে ভর্তি পরীক্ষাগুলো আছে সবগুলাই আসলে হচ্ছে কি কভার হয়ে যাচ্ছে। সো এটা ভর্তি হতে তুমি কি করবা, তুমি হচ্ছে কি পেজে নক করতে পারো, জয়কলির বা হচ্ছে ব্রেনবাস পেজে নক করতে পারো। তবে সবচেয়ে ভালো হয় যে কোনো কিছুতে নক করা লাগবে না, তোমরা হচ্ছে কি এই যে নাম্বারটা আছে না হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে 01758321206 এই নাম্বারটাতে তোমরা হচ্ছে কি জাস্ট হচ্ছে কি তুমি এই নাম্বারটাতে জাস্ট হচ্ছে কি তোমরা হচ্ছে কি একটা হোয়াটসঅ্যাপ করে মানে হোয়াটসঅ্যাপে নক দিবা, তোমাদেরকে আসলে ভর্তি নিয়ে নিবে। বা তুমি হচ্ছে কি ব্রেনবাস ওয়েবসাইট যেটা আছে ব্রেনবাস ওয়েবসাইট থেকেও তুমি ভর্তি হতে পারো। বাট আমি বলবো যে তুমি হোয়াটসঅ্যাপে নকটা দিয়ে আসলে আরও তোমার মন মতো জেনে তারপর আসলে হচ্ছে কি ভর্তি হও। আমি বলবো যে দ্রুত ভর্তি হয়ে যাও, সময় নষ্ট করো না। রোজার একটা মাস আছে ভাই, একটা মাস তুমি হচ্ছে কি এগ্রির জন্য পড়ো, একটা এগ্রির সিট মানে একটা এগ্রিতে চান্স পাও। তারপর তোমার যদি মনে হয় আমি সেকেন্ড টাইম দিব, তোমার যদি মনে হয় আমি জিএসটিতে এই ইউনিভার্সিটির এই সাবজেক্ট পড়বো, তখন তুমি ওইটার জন্য শান্তিতে একটা প্রিপারেশন নিতে পারো। তোমার এখন দেখবা তুমি তো এখন বুঝতেছো না, যখন অ্যাডমিশনের লাস্ট পর্যায়ে চলে যাবা তখন কিন্তু বুঝবা যে আসলে আমার একটা সিট দরকার। এখনও তো আমরা অনেক কিছু চিন্তা করতেছি, বাট তোমার আগে একটা সিট দরকার, যে আমার আগে চান্স পাইতে হবে। সো আমি বলবো যে দ্রুত ভর্তি হয়ে যাও, 2 তারিখ থেকে ক্লাস করো, একটা মাস ক্লাস করে পরীক্ষা দাও। আল্লাহর রহমতে তোমরা হচ্ছে কি অনেকের চেয়ে আগায় থাকতে পারবা, এবং হচ্ছে কি একটা ভালো প্রিপারেশন হবে। প্রত্যেকদিন ক্লাস, প্রত্যেকদিন পরীক্ষা যখন দিবা, একটা মাস তুমি রোজার মাসে যখন একটা মাস কষ্ট করবা, ঈদের পর পরীক্ষাটা দিবা, আমরা ফাইনাল মডেল টেস্ট আরও অনেক কিছু নিব, তোমাদের সাজেশন ক্লাস দিব, তখন হচ্ছে কি দেখবা যে তোমার কাছে জিনিসটা অনেক সহজ মনে হচ্ছে। অ্যান্ড আমরা কিন্তু হচ্ছে কি বিগত বছরেও এর চেয়ে আরও বেশি সার্ভিস দিয়েছিলাম, তখন আমরা আরও বেশি সময় পাইছি। আচ্ছা জিএসটির জন্য তোমার আলাদা লাগতেছে না, তুমি তো হচ্ছে একটা করছি, আমি তোমাদেরকে কৃষিও পড়াচ্ছি, আবার হচ্ছে কি তোমাদেরকে জিএসটির জন্য হচ্ছে কি আমরা পড়াবো। কালকে আমাদের লঞ্চিং লাইভ ক্লাস আছে। সো ফ্রিতে আর ক্লাস হবে না, ফ্রিতে ক্লাস আসলে হচ্ছে কি আমাদের প্রাইভেট বেসের ক্লাস শুরু হওয়ার পর মানে আমাদের ফ্রি ক্লাসটা আসলে হচ্ছে কি অফ হয়ে যাবে। হয়তো তোমাদের 1-2টা ফ্রি ক্লাস আসলে আমাদের পেইড বেসে দেওয়া হবে, তারপর আসলে হচ্ছে কি আমাদের মানে পেইড বেসের স্টুডেন্টদের শুধু ক্লাস হবে, বুঝা গেছে। সো এই অ্যামাউন্টটা আসলে খুব বেশি অ্যামাউন্ট না, তোমার বাকি যে অ্যাডমিশন যে জার্নিটা আছে পুরোটা আসলে হচ্ছে কি এই টাকার মধ্যে আসলে তুমি কভার করে ফেলতে পারবা। সো আমি বলবো যে সময়টা হচ্ছে লস না করে দ্রুত ভর্তি হয়ে যাও। অনেকে আসলে ভর্তি হয়ে গেছে যারা হচ্ছে কি আগে থেকে জানে, সো অনেকে ভর্তি হয়ে গেছে, ওরা কিন্তু হচ্ছে অলরেডি ওদেরকে ওয়েবসাইটে কীভাবে অ্যাক্সেস করতে হয় ওই ভিডিওগুলো জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা হচ্ছে যুক্ত হলে তোমাদেরকেও আসলে জানিয়ে দেওয়া হবে। সো দ্রুত ভর্তি হয়ে 2 তারিখ থেকে ক্লাস শুরু করে দাও।
মানে একদম ডেডিকেটেড হয়ে ক্লাস করো, পরীক্ষা দাও, যে পরীক্ষা নিব ডেইলি পরীক্ষা, উইকলি পরীক্ষা, মান্থলি পরীক্ষা, তারপর ফাইনাল মডেল টেস্ট, এগুলো দিয়েও দেখবা হচ্ছে কি নিজের মধ্যে এমনি হচ্ছে কি কনফিডেন্স আসতেছে। আর কৃষির জন্য যতটুকু করার প্রয়োজন ততটুকু তো আমরা আসি, রসায়নের যতটুকু দরকার ততটুকুই হচ্ছে কি আমি পড়ায় দেব। তো তোমরা হচ্ছে কি এই নাম্বারটাতে আসলে আমি হচ্ছে আবারও বলতেছি 017, তোমরা হচ্ছে কি একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা হচ্ছে কি আমাদের পেজগুলোতে নক দিতে পারো, বাট এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তো এটাতে একটা হচ্ছে কি তোমরা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ করে দিবা, তাহলে হচ্ছে কি আমাদের ইন ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, দেখো কোনো মৌলের সামান্য অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করার পর হচ্ছে কি পিএইচ মান অপরিবর্তিত থাকে। কোন দ্রবণে? তো আমরা বাফার দ্রবণের একটা জিনিস শিখছিলাম যে বাফার দ্রবণে আমরা হচ্ছে কি অল্প পরিমাণ হাইড্রোজেন মানে অ্যাসিড বা অল্প পরিমাণ ক্ষার যোগ করলেও সে জায়গায় কি পিএইচ মানের কোনো পরিবর্তন হয় না। তো এই জায়গায় আসলে কি হবে, এটা কি দ্রবণ হবে? বাফার দ্রবণ হবে। এটা কি দ্রবণ হবে? বাফার দ্রবণ হবে। ওকে, এখন আসলে বলছে দেখো, আচ্ছা রিলেটেড প্রশ্ন, নিচের কোনটি বাফার দ্রবণ? এখন আমরা কি জানি বাফার দ্রবণ হওয়ার জন্য কি দরকার? বাফার দ্রবণ হওয়ার জন্য কি দরকার? দুর্বল অ্যাসিড প্লাস হচ্ছে কি লবণ, মানে ওই অ্যাসিডের অনুবন্ধী লবণ, আবার হচ্ছে কি দুর্বল ক্ষার প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে ওই ক্ষারের লবণ আর কি তোমার দরকার, ওই ক্ষারের অনুবন্ধী লবণ। তো এটা হচ্ছে অম্লীয় বাফার, আর নিচেরটা হচ্ছে কি ক্ষারীয় বাফার দ্রবণ হয়। নিচেরটাকে আমরা কি বলবো? ক্ষারীয় বাফার দ্রবণ বলবো। বোঝা গেছে? ক্ষারীয় বাফার দ্রবণ বলবো। সো এখানে আমাকে বের করতে হবে যে দুর্বল অ্যাসিড, আমি কি বলছি দুর্বল অ্যাসিড এবং হচ্ছে কি তার অনুবন্ধী লবণ। তো এখন দেখো কোথায়, দেখো এটা হচ্ছে কি দেওয়া আছে দুর্বল অ্যাসিড এবং হচ্ছে কি এখানে একটা সবল ক্ষার দেওয়া আছে। সো এটা হবে না, এই যে দেখো এখানে কি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এটাও দুর্বল অ্যাসিড ছিল, ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী লবণ মানে কি এই যে এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে এই জায়গায় কি এই যে দেখো সোডিয়ামটা বসে, এটা হচ্ছে তার অনুবন্ধী লবণ। এটাকে কি বলা হয়? সোডিয়াম ইথানয়েড। সো এটা হচ্ছে কি তার অনুবন্ধী লবণ, দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী লবণের দ্রবণ হচ্ছে কি বাফার, মানে অম্লীয় বাফার দ্রবণ বলি, বাট সেটা তো বাফার দ্রবণ। সো বাফার দ্রবণ, তারপর হচ্ছে কি সবল অ্যাসিড দুর্বল ক্ষার এবং হচ্ছে তার অনুবন্ধী লবণ যদি থাকে। সো এটার আনসার হবে কি বি নাম্বার, 12 আনসার বি নাম্বার হবে। 12 আনসার কি হবে? বি নাম্বার হবে। বোঝা গেছে? নৌসিন, শাকিল, তারপর হচ্ছে বিক্রম, সবাই আসলে হচ্ছে কি সঠিক আনসারটা দিছ। তারপর আসো, এই যে দেখো একটু আগে আমরা ক্যাপিক অ্যাসিড একটা সম্পর্ক পড়ছি না? দেখো এখানে কিন্তু ক্যাপিক অ্যাসিড হচ্ছে কি গাণিতিক সম্পর্ক কি সেটা জানতে চাইছে। সো আমরা কি পড়ছিলাম যে ক্যাপি ইজ ইকুয়াল টু কি ক্যাসি টু দি পাওয়ার ক্যাসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এন। সো এখানে তো তোমার কোনো মান দেওয়া নাই, তোমার এখান থেকে জাস্ট একটা বিক্রিয়া দেওয়া আছে। সো এখান থেকে আগে হচ্ছে কি ডেল এন এর মান বের করতে হবে। তো ডেল এন এর মান কি পড়াইছিলাম? উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এখন দেখো উৎপাদ এখানে দুইটা, এটা আছে 1 মোল, এটা আছে 1 মোল, টোটাল কত মোল? 2 মোল হয়েছে। আবার দেখো এটা 1 মোল, এটা 1 মোল, 2 মোল হয়েছে। উৎপাদের মোট মোল সংখ্যা কত হয়েছে? 2। তার থেকে মাইনাস করবো কি বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তো বিক্রিয়ক এটা হচ্ছে PCl5 আছেই একটা, সো তার থেকে 1 মাইনাস হবে। সো 1 মাইনাস হলে এখানে থাকতেছে কত? 1। তো এখানে সম্পর্কটা কি হচ্ছে? ক্যাসি ইন্টু আর টু দি পাওয়ার RT টু দি পাওয়ার 1। সো এটা আলটিমেটলি হচ্ছে কি ক্যাসি ইন্টু হচ্ছে কি RT যেরকম আছে এরকমই। সো এখন তুমি দেখো হচ্ছে কি আনসার কোনটা আসে, ক্যাপি ইন্টু ক্যাসি ইন্টু RT কোনটা আছে? এই যে দেখো বি নাম্বারে আছে এটা। সো বি, তারপর কে বিক্রম সেনা, নৌসিন, তারপর হচ্ছে কি শাকিল, তারপর খুশিম, নৌসিন, সবাই আসলে সঠিক আনসার দিয়েছে। গুড। দেখো কোনো দ্রবণে, দেখো এগুলো খুব ট্রিকি প্রশ্ন আর কি, এগুলো শর্টকাট দিয়ে পড়তে হবে। দেখো কোনো দ্রবণের পিএইচ এর মান 5 থেকে 7 হলে H+ আয়ন এর ঘনত্ব কত কমে যাবে? দেখো এখানে কিন্তু বলে দিছে কমে যাবে বলে দিছে। যদি কমে যাবে বলা না থাকতো, মানে এমনও প্রশ্ন হতে পারে যে H+ আয়নের ঘনত্ব কি হবে এরকম বলতে পারে, তখন লিখবে যে 10 গুণ কমবে, 10 গুণ বাড়বে, 20 গুণ কমবে, 20 গুণ বাড়বে, এরকম বলা থাকবে। বোঝা গেছে? এখানে কিন্তু বলে দিছে আগে থেকেই কমবে। তো তখন আমরা কিভাবে বের করবো? এই টাইপের এমসিকিউর জন্য শর্টকাট যেটা হচ্ছে এটা কি লিখবা? দেখো শর্টকাটটা কি PH1 মাইনাস লেখো, খাতায় লেখো PH1 মাইনাস PH2। যখন এরকম টাইপের প্রশ্ন থাকবে যে PH 5 থেকে 6 করা হলো, 6 থেকে 7 করা হলো, বা হচ্ছে কি 3 থেকে 2 করা হলো, এরকম থাকবে যখন, তো এরকম তখন কি সূত্র দিবা? যে এরকম শর্টকাট কাটাবা 10 টু দি পাওয়ার মাইনাসের PH1 মাইনাস PH2। সো PH1 কত? এই যে PH1 বলতে প্রথম যে PH এর কথা বলা আছে 5, তার থেকে পরবর্তীতে কি করছে 7 এ নেওয়া হয়েছে। তো 5 থেকে 7 মাইনাস করলে দেখবা থাকবে কত? 10 টু দি পাওয়ার মাইনাসের 2, 10 টু দি পাওয়ার মাইনাসের 2 থাকবে। এখন
ওই যে বললাম না পরীক্ষা এখানে তো বলে দিছে ডিরেক্টলি যে কমবে, যদি পরীক্ষায় না বলে দিত যে কমবে নাকি বাড়বে, এটা বলে না দেওয়া থাকতো, তোমার অপশন থেকে খুঁজতে হতো, অপশনে বলতো যে 20 গুণ কমবে 20 গুণ বাড়বে, তখন তুমি কীভাবে বুঝতা যে কোনটা কমবে কোনটা বাড়বে? তখন এই যে 10-এর যে পাওয়ার, এই যে 10-এর যে পাওয়ার, 10-এর যে পাওয়ার, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কি ঋণাত্মক না? তো এই ঋণাত্মক চিহ্ন যখন থাকবে, যদি ঋণাত্মক চিহ্ন থাকে 10-এর পাওয়ার এই সূত্র খাটায়া, তখন হচ্ছে কি কমবে। আর যদি এটা দেখো যে পজিটিভ, তখন হচ্ছে কি বাড়বে। তো এখন কত গুণ কমবে কত গুণ বাড়বে, এখন তুমি হচ্ছে কি এই পাওয়ার ছাড়া চিন্তা করবা, এই পাওয়ার ছাড়া চিন্তা করলে এখন কি, এখন তুমি জানো যে এটা কমবে, এখন হচ্ছে কি আর পাওয়ারটা ছাড়া চিন্তা করবা যে 10⁻², মানে হচ্ছে কি 1000, সরি 100, 100 গুণ কি হবে কমবে, 100 গুণ কি হবে কমবে। সো এটার আনসার কি হবে 100 গুণ কমবে, 100 গুণ কমবে। ওকে, এখন আমরা যাবো হচ্ছে দেখো এই যে পিএইচ এর ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো একটা হচ্ছে কি জিরো গণমাত্রা দেওয়া আছে এবং এনওএইচ এর পিএইচ বের করতে বলছে। এখন দেখো এনওএইচ থেকে কি আমরা পিএইচ এর প্রথম পাবো, এনওএইচ থেকে কিন্তু আমরা ওএইচ মাইনাস এর গণমাত্রা পাবো। সো প্রথমে আমাদের ওএইচ মাইনাস এর গণমাত্রা, দেখো এনওএইচ এর গণমাত্রা যে কথা, ওএইচ মাইনাস আয়নের গণমাত্রা কি একই কথা। সো এটার গণমাত্রা কত 0.01 মোলার। সো এটা হচ্ছে ওএইচ মাইনাস আয়নের গণমাত্রা। এখন এখান থেকে আমরা পিওএইচ বের করতে পারি। সো পিওএইচ সমান কি হবে মাইনাস লগ ওএইচ মাইনাস আয়নের গণমাত্রা। সো ওএইচ মাইনাস আয়নের গণমাত্রা। এখন দেখো যদি তোমার আসলে হচ্ছে কি গণমাত্রাটা এরকম দেওয়া থাকে, যে গণমাত্রাটা এরকম থাকে যে 0 এবং 1 সম্বলিত সংখ্যা, 0 এবং 1 সম্বলিত সংখ্যা, তখন দশমিকের পরে যত ঘর থাকবে তত ওই নাম্বারটাই হবে কি তোমার পিএইচ বা পিওএইচ এর মান। তো এখানে দশমিকের পরে 2টা ঘর, সো এটার পিওএইচ এর মান 2। এখন পিওএইচ এর মান যদি তুমি 2 পাও, এখন পিএইচ প্লাস পিওএইচ সমান তুমি জানো কত, পিওএইচ সমান তুমি জানো 14। সো এখান থেকে পিওএইচ সমান তুমি কি বের করতে পারো, পিওএইচ সমান 14 মাইনাসের পিএইচ, সরি আমরা তো হচ্ছে কি পিএইচ বের করব, পিএইচ বের করবো আমরা, পিওএইচ না আমরা পিএইচ বের করবো। সো পিএইচ সমান লিখবা 14 মাইনাসের পিওএইচ। সো পিওএইচ এর মান তুমি জানো 14 থেকে 2 মাইনাস করে দিলে থাকে কত 12। সো এরকমভাবে হ্যান্ড ক্যালকুলেশন ট্রিক্স যা আছে সব শিখাই দিতেছি একটা ক্লাসেই, বাসায় বসে আজকে হচ্ছে কি দুমায়া প্র্যাকটিস করবা। সো এটার আনসার কত হবে 12। অনেকে আনসার দিছো বি 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 বি, অনেকে 12 লিখছো। সো এখন দেখো আবার হচ্ছে যে শক্তিশালী মানে দুর্বল, এগুলা গুরুত্বপূর্ণ। দেখো কোনটি শক্তিশালী অ্যাসিড, দেখো এই জিনিস আগেই বাদ চলে যাবে। কার্বক্সিলিক অ্যাসিড কখনোই আসলে জৈব অ্যাসিডগুলো এমনি দুর্বল অ্যাসিড হয়। এখন কথা হচ্ছে এদের মধ্যে আসলে কোনটা সবল হবে কোনটা দুর্বল হবে। তো দেখো এগুলো সব অক্সো অ্যাসিড, অক্সিজেন যুক্ত, এদেরকে আমরা কি বলি অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিডের সবল মানে কোনটা সবল কোনটা দুর্বল সেটা বের করার জন্য আমাদেরকে আসলে হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে হবে। যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি সেটা হচ্ছে কি তত বেশি সবল অ্যাসিড। তো এখন আসো আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করবো, যার জারণ মান বেশি হবে সে হচ্ছে কি শক্তিশালী অ্যাসিড হবে। তো এখানে দেখো কিভাবে জারণ মান বের করবো, আমরা জানি অক্সিজেনের জারণ মান কত -2, অক্সিজেন আছে কয়টা 4টা। সো এখানে মাইনাসের জারণ মান কত হচ্ছে 8, হাইড্রোজেনের জারণ মান আমরা জানি +1, হাইড্রোজেন আছে 3টা, সো এখানে প্লাসের জারণ মান 3 হচ্ছে। এখন কথা হচ্ছে একটা যৌগে আমরা জানি যে সম্পূর্ণটা জারণ মান 0 হয়, অর্থাৎ মাইনাসের যতটা জারণ মান থাকবে প্লাসেরও কি ততটা জারণ মান থাকবে। তো এখানে মাইনাসের জারণ মান পাইছি -8 আর প্লাসের পাইছি +3টা, তার মানে এটা ব্যালেন্স করার জন্য মাইনাসেরটা সমান করার জন্য আমার হচ্ছে কি আরও 5টা প্লাসের দরকার। সো ফসফরাসের জারণ মান এখানে কত হবে +5। এটা হচ্ছে শর্টকাটে তোমার জারণ মান বের করা, তুমি চাইলে ম্যানুয়ালিও বের করতে পারবে, বাট ওইটা লাগবে না, তোমার শর্টকাটই বের করতে হবে। তো সে এই নাইট্রোজেন হাইড্রোজেন এখানে বের করি আমরা। তো হাইড্রোজেনের জারণ মান +1, অক্সিজেনের জারণ মান আমরা জানি -2 হয়। সো -2 গুণ 3 হবে কত -6। তো ওই যে দেখো প্লাস আর মাইনাস সেম করার জন্য নাইট্রোজেনের জারণ মান কত হতে হবে প্লাস। তো এখানেও কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তার জারণ মান পাচ্ছি +5, এখানে ফসফরাসের জারণ মান পাচ্ছি +5। এখানে দেখি কত আসে, এখানে দেখো হচ্ছে কত -2 গুণ 3 হবে কত -6। তারপর হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি +1 গুণ হচ্ছে কত 1 গুণ 2 হবে কত, এখানে +2 আসতেছে, এখানে কত আসতেছে +2 আসতেছে। সো স্বাভাবিকভাবে ব্যালেন্স করার জন্য এটার মান কত হবে +4। তো এখানে দেখো এর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কিন্তু এই দুইটার চেয়ে কম, তার মানে এটা দুর্বল অ্যাসিড। এখন এই দুইটার জারণ মান দেখো সমান হয়ে গেছে, এখন কোনটার হবে, যদি জারণ মান সমান হয় তাহলে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর আকার আসলে হচ্ছে কি ছোট হবে, যে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে তার আসলে হচ্ছে কি সে হচ্ছে কি তত সবল অ্যাসিড হবে। তো এখানে দেখো ফসফরাস আর হচ্ছে কি নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের আকার ছোট, তো এই কারণে আসলে হচ্ছে কি নাইট্রোজেন হবে কি মানে NO3টা হবে কি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। সো এটার আনসার কি হবে সি নাম্বারটা, এটার আনসার কি হবে সি নাম্বারটা। এখন আসা হচ্ছে বলছে যে নিম্নের কোন বিক্রিয়াটিতে চাপের প্রভাব নেই।
সো চাপের প্রভাব নেই এটা বের করার জন্য হচ্ছে কি আমাদেরকে তোমার হচ্ছে কি ডেল এন এর মান বের করতে হবে। চাপের প্রভাব নেই বলতে হচ্ছে কি চাপের প্রভাব তখনই থাকবে না যখন ডেল এন এর মান 0 হবে, বা হচ্ছে কি তোমার উৎপাদের মোল সংখ্যা এবং হচ্ছে কি বিক্রিয়কের মোল সংখ্যা দুইটা হচ্ছে কি সমান হবে। যদি উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা যে জায়গায় সমান হবে সেটাতেই হচ্ছে কি চাপের প্রভাব থাকবে না। সো এখন আমরা দেখবো যে কোথায় উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান আছে। দেখো এখানে উৎপাদের মোট মোল সংখ্যা কত 2, আর এখানে উৎপাদের মোট বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত, দেখো এখানে নাইট্রোজেন আছে একটা আর হচ্ছে কি হাইড্রোজেন আছে 3টা, তার মানে এখানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা 4। তো এখানে মিলতেছে দুইটা সমান যে জায়গায় হবে সেখানে আসলে হচ্ছে কি জারণ মানে সেটাতেই চাপের কোনো প্রভাব থাকবে না। তো এখানে আমরা হিসাব করি এখানে হচ্ছে কি 1 এখানে 1, তো দুইটা মিলেও বিক্রিয়কের মোল সংখ্যা কত প্লাসের মানে বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে কি 2, আর উৎপাদের মোল সংখ্যা কত হচ্ছে এখানে 2 দেওয়াই আছে। সো এই জায়গায় মিলতেছে, তার মানে কি এটার আসলে কি বিক্রিয়কের মোট মোল সংখ্যা উৎপাদের মোট মোল সংখ্যা সমান হচ্ছে, এন্ড বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা যে জায়গায় সমান হবে সেটাতেই হচ্ছে কি চাপের প্রভাব থাকবে না। সো এটার আনসার কি হবে বি নাম্বার। অনেকেই আসলে সঠিক আনসার দিচ্ছ, যারা হচ্ছে বিক্রম সেনা, তারপর হচ্ছে কি নৌসিন, রনক, সবাই আসলে হচ্ছে কি তোমরা সঠিক আনসার দিচ্ছ। তো এখন আসো এটা এটা পড়ার আগে দেখো বলছে নিচের কোনটি সঠিক, তোমরা এটা আনসার দাও, আমি নিচে একটা জিনিস লিখতেছি তোমরা এটার আনসার দাও। দেখো পিকে এ ডাব্লুর মান যদি বেশি হয় অ্যাসিডিটি কি হবে, অ্যাসিডিটি হচ্ছে কি কমবে, বোঝা গেছে, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে কে এ ডাব্লুর মান যত বাড়বে অ্যাসিডিটি হচ্ছে কি অ্যাসিডিটি হচ্ছে কি তত বাড়বে, বোঝা গেছে। এই দুইটা ফ্যাক্টর দুইটা কিন্তু হচ্ছে কি আলাদা জিনিস। অর্থাৎ তোমার পিকে ডাব্লুর মান যদি বাড়ে তাহলে বুঝবা যে সেটা যার পিকে ডাব্লুর মান বেশি সে দুর্বল অ্যাসিড, যার পিকে ডাব্লুর মান যত কম সে তত সবল অ্যাসিড। বাট কে এ যেটা আছে সেটার মান যত বাড়বে তত সবল অ্যাসিড, এটার মান যত কমবে তত হচ্ছে কি দুর্বল অ্যাসিড, বোঝা গেছে। সো এখন যদি আমি এখান থেকে বের করতে চাই, দেখো বলছি কোনটা হচ্ছে কি সঠিক। তো সঠিক বলতে কি এখানে এ নাম্বারে বলা আছে যে কোনো যৌগের পিকে এর মান যত কম হবে সে যৌগ তত হচ্ছে কি অল্প অম্লীয় হবে, পিকের মান যত কম হবে সে যৌগ কি তত অম্লীয় হবে। বাট না, পিকের মান যত কম হবে সে যৌগ আসা হচ্ছিল কি তত তার হচ্ছে কি অ্যাসিডিটির পরিমাণ কি তত বেশি হবে, মানে পিকে এর সাথে সবলতার হচ্ছে কি উল্টা সম্পর্ক। সো হচ্ছে কি এই জায়গায় এই জিনিসটা ভুল বলা আছে, সো এটা হবে না, পিকের মান কম হলে মানে বেশি অম্লীয় হবে। তো এখন দেখো বলছে কোনো যৌগের পিকের মান যত কম হবে সেই যৌগ তত বেশি ক্ষারীয় হবে, সেই যৌগ বেশি ক্ষারীয় হবে। এখন তোমরাই বলো যে এটার আনসার কত হবে। এখানে তো আমাদের পিকে ডাব্লুর সাথে ক্ষারীয়র কোনো সম্পর্ক নাই, সো এটা হচ্ছে কি আমার যাবে না। সো এখানে বলছে কোনো যৌগের পিকের মান যত কম সে যৌগ তত বেশি কি অম্লীয়, তার মানে কি এই যে পিকে ডাব্লুর মান যত হচ্ছে কি কমবে অ্যাসিডিটির মান কি তত বাড়ে, যেহেতু রিভার্স সম্পর্ক উল্টা সম্পর্ক। সো সুতরাং হচ্ছে কি এটার আনসার কি সি নাম্বারটা, এটার আনসার কি সি নাম্বারটা, কারণ পিকে এর সাথে হচ্ছে কি অম্লতার মানে সম্পর্ক উল্টা, যত আসলে কম হবে তত আসলে হচ্ছে কি পিকের মান যত কম হবে অ্যাসিডিটি তত বেশি হবে। তো সুতরাং এটার আনসার কি আসতেছে সি নাম্বার আসতেছে, বুঝা গেছে। এখন দেখো এটাও একটা ট্রিকি প্রশ্ন, যে কি বলছে HCl এর লঘু জলীয় দ্রবণে পিএইচ দেওয়া আছে 3, দ্রবণটাকে কি করছে 10 গুণ লঘু করছে। এবার আসো দেখো 10 গুণ কি করছে লঘু করা হয়েছে, এখন বলছে যে পিএইচ এর মান কত হবে। তো দেখো যদি একটা যৌগের পিএইচ এর মান আমার জানা থাকে, তো সেখান থেকে ধরো এখানে কত পিএইচ এর মান দেওয়া আছে 10, তো সেখান থেকে H+ আয়নের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাসের পিএইচ। সো এখানে হচ্ছে কি নতুন যে তার মানে এখানে H+ আয়নের ঘনমাত্রা কত হবে 10 টু দি পাওয়ার 3 মোলার। এখন দেখো কি বলছে দ্রবণটাকে 1000 গুণ লঘু 10 গুণ লঘু করছে। এখন লঘু করা মানে কি, লঘু করা মানে এই দ্রবণটাকে আরো পাতলা করছে। সো আরো পাতলা যখন করবে তখন স্বাভাবিকভাবে তোমার হচ্ছে কি এই জায়গায় আসলে আরো বিয়োজিত হবে, তার মানে H+ আয়নের ঘনমাত্রাটা কি করবে তারা হচ্ছে কি, এখন যদি তুমি নতুন H+ আয়নের ঘনমাত্রা বের করতে চাও, যখন তোমার এই জায়গাটাকে লঘুকরণ করা হয়েছে, লঘুকরণ আরো করা হয়েছে মানে তুমি আরো 10 গুণ লঘু করছো, লঘু করার পর H+ আয়নের ঘনমাত্রা কত হবে, আগের যে ঘনমাত্রা আছে তাকে তুমি যত গুণ লঘু করছো তত দ্বারা ভাগ করবা, যত গুণ লঘু করছো তত দ্বারা ভাগ করবা। সো 10 গুণ লঘু করছো, সো 10 দ্বারা ভাগ করবা। সো এখন এই যে 10 দ্বারা ভাগ করলে এটা কি হবে, যে 10 এর উপর পাওয়ার হচ্ছে কত আছে, এখানে ধরলাম 1 আছে, মানে কোনো কিছু নাই মানে তো 1ই। সো এই পাওয়ারটা উপরে উঠে গিয়ে কি হবে, এরকম মাইনাস হয়ে যাবে, উপরেরটার সাথে মাইনাস হয়ে যাবে। আমরা জানি যে নিচে থেকে উপরে কেউ কোনো কিছু গেলে সেটা মাইনাস হয় পাওয়ারের কাছে গিয়ে।
তো হচ্ছে সেটা হবে কি 10⁻⁻⁴ মোলার। তার মানে হচ্ছে কি নতুন যে পিএইচ, তার মানে নতুন যে মানে এখন লঘুকরণ করার পর তুমি হচ্ছে কি H+ আয়নের ঘনমাত্রা কত পাচ্ছ, লঘুকরণ করার পর H+ আয়নের ঘনমাত্রা পাচ্ছ হচ্ছে কি 10⁻⁻⁴ মোলার। এখন এখান থেকে তুমি পিএইচ বের করো, যে পিএইচ সমান কি হবে মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা। তো এখান থেকে মাইনাস লগ লিখবা কত 10⁻⁻⁴। যদি এরকমভাবে 10⁻⁻⁻ সামথিং দেওয়া থাকে তখন হচ্ছে পাওয়ার যত ততই হচ্ছে কি পিএইচ হয়, মানে চিহ্ন বাদে আর কি মাইনাস। তো পাওয়ার এখানে কত মাইনাস বাদে চিন্তা করো 4, সো হচ্ছে এটার পিএইচ হতে কত হবে 4 হবে, এটার পিএইচও কত হবে 4 হবে। বোঝা গেছে? যদি এরকম আকারে থাকে যে 10⁻⁻⁻ সামথিং তখন হচ্ছে যে পাওয়ারটা থাকবে সেটাই হবে কি পিএইচ এর মান, চিহ্ন বাদে আর কি। সো 19-এর আনসার হচ্ছে কত হবে সি হবে। আশা করি এই জিনিস আমি বুঝাইতে পারছি, কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। দেন হচ্ছে দেখো কি বলছে 0.005 মোলার ঘনমাত্রার H2SO4 এর পিএইচ কত। তো দেখো এখানে একটা জিনিস বোঝার আছে যে H2SO4 এটা কিন্তু আসলে জলীয় দ্রবণের 2টা H+ আয়ন দান করে, এই যে এরকম ভাবে বিয়োজিত হয়। বোঝা গেছে? সে কিন্তু জলীয় দ্রবণের 2টা H+ আয়ন দান করে। তো এখানে যে ঘনমাত্রা আছে এই ঘনমাত্রা থেকে যদি আমি H+ আয়নের ঘনমাত্রা বের করতে চাই তাহলে তাকে 2 দ্বারা গুণ করতে হবে, কারণ সে জলীয় দ্রবণে 2টা H+ আয়নের ঘনমাত্রা বের করে। তার মানে এখানে এই H2SO4 থেকে যদি আমি H+ আয়নের ঘনমাত্রা বের করতে চাই তাহলে এই ঘনমাত্রাটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তো 2 দ্বারা যদি এটাকে গুণ করো 0.005, সো এটার রেজাল্ট আসবে 0. কত হবে 0.5কে গুণ করলে এটা হবে কত, এরকম হয় 10 হয়। সো আমার হচ্ছে কি শেষে শূন্যটা লাগবে না, কারণ দশমিকের পরে আমরা জানি শূন্য থাকলে যে কথা না থাকলে একই কথা। সো 2 দ্বারা হচ্ছে 0.05কে গুণ করলে এটার আনসার আসবে 0.01। তো আমরা কি বলছিলাম যে দশমিকের পরে যত গড় থাকবে, যদি 0 এবং 1 সম্বলিত সংখ্যা থাকে তাহলে দশমিকের পরে যত গড় থাকবে, মানে ঘনমাত্রাটা যদি 0 এবং 1 সম্বলিত হয় তাহলে দশমিকের পরে যত গড় থাকবে পিএইচ এর মান কি হবে ততই হবে, ওই সংখ্যাটাই হবে। তার মানে 2 ঘর আছে দশমিকের পরে, সুতরাং এটার পিএইচ এর মান কত হবে 2 হবে। দশমিকের পরে 2 ঘর আছে, সো পিএইচ এর মান কত হবে 2 হবে। আরেকবার 19 নাম্বারটা আচ্ছা দাঁড়াও, আচ্ছা এটা দেখো এটার পিএইচ এর মান কত হবে 2 হবে। দেখো 19 নাম্বারটা আবার একটু দেখাচ্ছি যে HCl এর লঘু জলীয় দ্রবণের পিএইচ দেওয়া আছে 3, বলছে দ্রবণটিকে আরো 10 গুণ লঘুকরণ করা হলে। তার মানে কি এই যে পিএইচ, এই পিএইচ থেকে তো প্রথমে তোমার হচ্ছে কি লঘুকরণ, মানে এই পিএইচ এর একটা ঘনমাত্রাকে আবার 10 গুণ লঘুকরণ করছে। লঘুকরণ করার পর ওই দ্রবণের পিএইচ বের করতে হবে তোমাকে, প্রশ্ন হচ্ছে এটা চাইছে। তো এখন পিএইচ থেকে আমরা H+ আয়নের ঘনমাত্রা কিভাবে বের করি? প্রথমত আমাকে H+ আয়নের ঘনমাত্রা এই জায়গায় লাগবে আমাকে এই ম্যাথ করার জন্য। তো পিএইচ দেওয়া থাকলে H+ আয়নের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে 10⁻⁻⁻ এর পিএইচ। সো এখানে পিএইচ এর মান 3, সো 10⁻⁻³ মোলার হচ্ছে কি এই দ্রবণের জন্য পিএইচ 3 দেওয়া দ্রবণের জন্য H+ আয়নের ঘনমাত্রা। এখন দ্রবণটাকে পরবর্তীতে 1000 গুণ লঘুকরণ করছে, মানে লঘু করছে, মানে পাতলা করছে, মানে আরো বিয়োজিত করছে। সো যত দ্বারা বিয়োজিত করবে তত দ্বারা ভাগ করবা তুমি, যত গুণ বলবে বিয়োজিত করছে তত দ্বারা কি করবা H+ আয়নের ঘনমাত্রাটাকে ভাগ করবা। তো ভাগ করার পর তুমি নতুন H+ আয়নের ঘনমাত্রা পাবা 10⁻⁻⁴ মোলার। তো এখন 10⁻⁻⁴ মোলার তুমি H+ আয়নের ঘনমাত্রা পাইছো, দ্রবণ লঘুকরণ করার পর যে দ্রবণটা পাইছো ওই দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা তোমার জানা আছে 10⁻⁻⁴। এখন তুমি পিএইচ কিভাবে বের করবা? পিএইচ বের করবা হচ্ছে কি জাস্ট হচ্ছে কি দেখো যদি ঘনমাত্রা এরকম পাওয়ার আকারে দেওয়া থাকে যে 10⁻⁵, 10⁻², তখন পাওয়ার যত হবে চিহ্নবাদে যে পাওয়ারটা হবে সেটাই হবে কি তোমার রেজাল্ট। তো হচ্ছে এখানে কত আছে 4 আছে না, তো 4 হবে কি তোমার পিএইচ এর মান। সো আদারের মুসাফির তুমি হচ্ছে কি একটু হচ্ছে জানাইবা যে বুঝতে পারছো কিনা। সো এখন দেখো এখানে বলছে যে কোনটির পিএইচ সবচেয়ে বেশি। তো এটার জন্য একটা জিনিস জানারা থাকা লাগবে। আমরা কি জানি অ্যাসিডের পিএইচ কি হয়? অ্যাসিডের পিএইচ 7-এর চেয়ে কি হয় 7-এর কম হয়। ক্ষারের পিএইচ কি হয়? ক্ষারের পিএইচ কি হয় 7-এর বেশি হয়। আর নিরপেক্ষ যে যৌগ আছে পানি লবণ এদের হচ্ছে কি নিরপেক্ষ যারা আছে তাদের হচ্ছে কি পিএইচ কি হয়, নিরপেক্ষ যৌগগুলোর পিএইচ কি হয় 7 হয়, যেরকম পানি লবণ এদের। এখন আসো আমরা হচ্ছে কি বের করি। দেখো এখানে আছে কি এটা দেখো একটা কি আছে, এটা হচ্ছে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা কি ক্ষার। তো ক্ষারের পিএইচ কি হয় 7-এর চেয়ে বেশি হয়, ওকে আমরা ধরে নিলাম। এই যে NH4OH এটা হচ্ছে কি একটা দুর্বল ক্ষার, এটা কি একটা দুর্বল ক্ষার। তো এটা আছে ধরে রাখো যে এটার পিএইচ হচ্ছে কি 7-এর চেয়ে বেশি হবে, এটাও ধরে রাখো। বাট এই যে এখানে আছে NH4OH, ও আচ্ছা এখানে ঘনমাত্রা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে 1 মোলার NaOH।
তো এক্ষেত্রে গণমাত্রা যত বেশি হবে সেটা হচ্ছে কি তোমার মানে আমরা হচ্ছে কাউন্ট করব, কম গণমাত্রাগুলো হচ্ছে কি আমরা কাউন্ট করব না। তো এখন যে জিনিসটা হয় যে গণমাত্রা বেশি যাদের হবে তাদের কারণ ওইগুলা কাউন্ট করব আমরা, বোঝা গেছে? কারণ কম গণমাত্রা থেকে তুমি হচ্ছে কি পিএইচ কম পাবা, বেশি গণমাত্রা থেকে পিএইচ বেশি পাবা, এটা হচ্ছে ক্ষারের ক্ষেত্রে, বোঝা গেছে? আর আমরা একটা জিনিস জানা থাকা লাগবে যে সবচেয়ে বেশি পিএইচ হয়, মানে সবচেয়ে বেশি পিএইচ এর মান হবে হচ্ছে কি পিএইচ সবল ক্ষারের হবে, কার হবে? সবল ক্ষারের। তো সবল ক্ষারের পিএইচ হচ্ছে কি সবচেয়ে বেশি হবে। এখন কথা হচ্ছে যে সবল ক্ষার তো এই যে এটা আর হচ্ছে কি এটা আছে, এখন এই দুইটার মধ্যে কে হবে? ওই যে এখন হচ্ছে গণমাত্রা দেখবা কার বেশি, যার গণমাত্রা বেশি হবে ক্ষারের ক্ষেত্রে তার পিএইচ কি হবে? বেশি হবে, তার পিএইচ কি হবে? বেশি হবে। সো এটার আনসার কি হবে? ডি নাম্বারটা, এটার আনসার কি হবে? ডি নাম্বার। এখন দেখো এসিএল দ্রবণের পিএইচ কত বলছে, তো এখানে দেখো তো গণমাত্রাটা কি দেওয়া আছে 0 এবং 1 সম্বলিত না, তার মানে আমরা কি শিখাইছি যে 0 এবং 1 সম্বলিত গণমাত্রার পিএইচ বের করার জন্য আমাদের কি করতে হবে? দশমিকের পরে জয়টা গড় ততই হবে কি তোমার পিএইচ এর মান। সো 1 2 গড় 3 গড় 4 গড়, তার মানে পিএইচ এর মান কত হবে? 4। পিএইচ এর মান কত হবে? 4। পিএইচ এর মান কত হবে? 4। যারা ডি বলতেছো তাদের সবারটাই আসলে হচ্ছে কি সঠিক হয়েছে। এখন দেখো রক্তের বাফার সিস্টেম হচ্ছে কি, রক্তের বাফার সিস্টেম। তো একটা জিনিস মাথায় রাখবা, বাইকার্বনেট আয়ন মাস থাকা লাগবে। তোমরা হচ্ছে বায়োলজিতে এই জিনিস পড়ছো, রক্তের বাফার দ্রবণের জিনিসের বোঝার আগে তোমরা কিন্তু বাইকার্বনেট আয়নটা হচ্ছে কি তোমরা জানো যে বায়োলজিতে এই জিনিস পড়ছো যে রক্তে আসলে কি বাইকার্বনেট আয়ন থাকে। সো এই যে বাইকার্বনেট আয়ন বা হচ্ছে কি বাইকার্বনেট আয়ন যেটা থাকবে বা হচ্ছে কি H2CO3 যে জায়গায় থাকবে সেটাই হবে কি রক্তের বাফার দ্রবণের উপাদান। তো এখন তোমাকে আসলে হচ্ছে কি শুধু জিএসটি কবে থেকে শুরু? শুধু জিএসটি আমরা 13 এপ্রিল থেকে আসলে হচ্ছে কি তোমাদের এগ্রি ভর্তি পরীক্ষার শেষেই 13 এপ্রিল থেকে আমরা হচ্ছে কি জিএসটি পরীক্ষা মানে আমাদের কোর্সে আমাদের যে পেড বেস কোর্স আছে সেখানে আমরা হচ্ছে কি জিএসটির জন্য ক্লাস শুরু করব, বোঝা গেছে? মানে তোমাদের পরীক্ষা শেষ 13 এপ্রিল থেকে, এগ্রি পরীক্ষা শেষ 13 এপ্রিল থেকে আমরা জিএসটির জন্য ক্লাস শুরু করব, পরীক্ষা নিব, সব কিছু নিব। সো এখানে দেখো H2CO3 কোথায় আছে? H2CO3 শুধু একটা উপাদানই আছে এ নাম্বারে। সো এটাই হবে কি তোমার বাফার মানে রক্তের বাফার দ্রবণ। রক্তের বাফার দ্রবণে বাইকার্বনেট আয়ন বা বাইকার্বনেট থাকতে হবে। সো দেখো একটা অধ্যায়ে কিন্তু আসলে আমি তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আসলে হচ্ছে কি দেখাইছি কি কি ধরনের এমসিকিউ আসতে পারে, ক্যাপিকেসি সম্পর্ক, এটা গত বছরও আসছে, মানে ইভেন যারা লাস্ট ইয়ার পরীক্ষা আসছে তাদেরও আসছে যে ক্যাপিকেসি সম্পর্ক সূচক সমীকরণ। তারপর হচ্ছে তোমার মানে হচ্ছে ওই যে লাসাতিলিয়ারের নীতি, যে চাপের প্রভাব, গণমাত্রার প্রভাব, এগুলা থেকে প্রশ্ন হবে। তারপর হচ্ছে তোমার পিএইচ এর ম্যাথ রিলেটেড প্রশ্ন হবে। তো ওই যে অ্যাসিডের হচ্ছে কি সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড এগুলা থেকে প্রশ্ন হবে, বাফার দ্রবণ থেকে প্রশ্ন হবে। তো এই যে নর্মাল জিনিস এগুলো আসলে হচ্ছে কি 13 এপ্রিল মানে হচ্ছে এগ্রি পরীক্ষা শেষেই হচ্ছে কি আমাদের পেড বেসে আমরা 13 এপ্রিল থেকে হচ্ছে কি জিএসটি স্পেশালাইজ হচ্ছে কি ক্লাস শুরু করে দেবো আমাদের পেড বেসে। তোমরা হচ্ছে যারা যুক্ত হতে চাও আমাদের পেড বেসে, যারা যুক্ত হতে চাও আমি আবারও হচ্ছে কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা হচ্ছে কি পেড বেসে যুক্ত হতে চাও দ্রুত যুক্ত হয়ে যাও, যেহেতু সময় বেশি নাই। সো আজকে থেকে আসলে প্রস্তুতি শুরু করে দিতে হবে। এই যে তোমাদের দেওয়া যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে কি তোমরা দ্রুত আসলে হচ্ছে কি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আসলে হচ্ছে কি এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে কি তোমরা দ্রুত আসলে হচ্ছে কি যুক্ত হয়ে মানে নক দিয়ে আসলে সব কিছু জানতে পারবা যে আসলে হচ্ছে কি কত টাকা। আমি আবারও বলে দিচ্ছি যে হচ্ছে তুমি বইসহ, হ্যাঁ বইসহ কোর্স ফি হচ্ছে আমাদের কৃষি বিচিত্রা বইসহ, এই যে কৃষি বিচিত্রা বইটা আছে, সো কৃষি বিচিত্রা বইয়ের শুধু কৃষি বিচিত্রা বইয়ের প্রাইসই আসলে হচ্ছে 550-এরও অধিক। সো এটা সহ কিন্তু আমাদের 1500 টাকা নিচ্ছি, আর এটা ছাড়া যদি নিতে চাও তাহলে 1250 টাকা। বাট আমি বলবো যে বই সহই নাও, তোমার হচ্ছে কি এমনি তো একটা বই তোমার কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে, তার চেয়ে বলো কোর্সের সাথে তুমি কিনো। অ্যান্ড আমরা এখানে তোমাদের আবারও বলতেছি 2বার আসলে হচ্ছে কি আমরা কোর্সটা শেষ করবো, একবার কৃষির জন্য একবার জিএসটির জন্য। কোর্সটা কি করবো আমরা আচ্ছা না পিডিএফটা তো আসলে হচ্ছে দেওয়া হবে না, তোমরা আসলে হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা হচ্ছে কি আপাতত এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও, পিডিএফটা তো আসলে হচ্ছে এখন দেওয়া হবে না। তো আর যেটা বললাম যে হচ্ছে কি তোমাদের আসলে হচ্ছে কি মানে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমরা হচ্ছে কি তোমাদেরকে ফুল ভর্তির প্রসেস বা হচ্ছে বলে দেবো। জাস্ট হচ্ছে কি আমি বলবো যে ভর্তি হয়ে যাও এবং হচ্ছে কি ক্লাসটা শুরু করে দাও। 2 তারিখ থেকে তুমি হচ্ছে কি টানা 1 মাস তুমি কষ্ট করে কৃষিতে একটা সিট সিকিউর করো,
তারপর আসলে জিএসটি বা যে আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলোর জন্য তুমি আরও ভালোভাবে নিজের মতো যদি মনে করো যে আমার এই ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা বা আমি সেকেন্ড টাইম দিয়ে হচ্ছে কি অন্য ইউনিভার্সিটিতে যাব, তখন সেটা তোমার হবে। বাট ওই যে বলা আছে না যে পরিবেশ বা হচ্ছে চারিপাশের মানুষের কথা বা হচ্ছে মানুষ, দেখো একটা জিনিস চান্স না পাওয়া এক জিনিস, দেখবা একটা টাইমে তুমি এসে চাইবা যে কোনো ইউনিভার্সিটি হোক আমার একটা সিটই দরকার। তো এটার জন্য কিন্তু তুমি পরে গিয়া যদি বলো যে আমার হচ্ছে কি যে কোনো একটা সিট দরকার, তখন কিন্তু হবে না। আমাদের কিন্তু মাথা ব্যথা শুরু হয় পরীক্ষার আগের দিন। সো আমি বলবো যে একটা মাস সময় আছে, যারা মনে করে বা যে হচ্ছে কি তোমাদের বেঁচে তুমি হয়তো দিবা না আজকে ডেডিকেশন, বাট কেউ না কেউ তোমার বেস থেকে আসলে হচ্ছে কি অবশ্যই পড়বে। এবং অলরেডি কিন্তু অনেকজন যুক্ত হয়ে গেছে, তারা কিন্তু হচ্ছে আজকের পরীক্ষা না, তারা গিয়ে আসলে যুক্ত হয়ে গেছে। তো যুক্ত হয়ে কিন্তু তারা হচ্ছে কি 2 তারিখ থেকে ক্লাস করবে। তো তুমি হচ্ছে যত পিছিয়ে মানে লেট করবা, তত আসলে হচ্ছে কি তোমার দেখা যাবে যে এই জায়গায় হচ্ছে কি তুমি তত পিছিয়ে মানে প্রস্তুতি তত দেরি হচ্ছে। তো একজন মানুষ যদি 2 দিন আগে শুরু করে পড়া, বা ধরো আজকে যে পড়াশোনায় বসে গেল পরীক্ষা দেওয়ার পরে, সে কিন্তু স্বাভাবিকভাবে তোমার কাছ থেকে 4 ঘন্টা বেশি পড়লে হচ্ছে সে কিন্তু 4 ঘন্টা বেশি পড়তেছে। তো তোমাকে তাকে ধরতে হলে কিন্তু কী করতে হবে, তোমার হচ্ছে কি ওই দিনের আরও 4 ঘন্টা পড়তে হবে বাড়ায়। সো ওইটার চেয়ে ভালো তুমি শুরু থেকেই আসলে শুরু করে দাও যে আমরা হচ্ছে কি একটু এই রোজার মাসটাতে একটু হচ্ছে কি ইবাদত করার পাশাপাশি আমরা কি করব, শুরু থেকেই আসলে হচ্ছে কি পড়াশোনাটা করব। অ্যান্ড কোর্সের ক্লাসে মানে তোমাদের জন্য কৃষিগুচ্ছের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে কি আমরা দেব। এবং হচ্ছে ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো যে হচ্ছে কি এত কম টাকায়, মানে এত কম টাকায় তুমি হচ্ছে কি মানে পরবর্তী তোমার যে কয়টা ভর্তি পরীক্ষা আছে সবগুলা কভার হয়ে যাচ্ছে। এবং 2টা কোর্স এবং 2বার সিলেবাস তোমাকে আসলে 2 ওয়েতে শেষ করা হবে, একবার কৃষির জন্য একবার জিএসটির জন্য। সো এটা বাংলাদেশে আসলে আর কোথাও তুমি হচ্ছে কি এত কম টাকায় আসলে হচ্ছে কি তুমি মানে কোর্স পাবা না, যেখানে আসলে তোমাদেরকে আমাদের 100রও অধিক শুধু হচ্ছে কি তোমাদের ক্লাস, তারপর পরীক্ষা, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস দিচ্ছি, আমরা বই দিচ্ছি একটা, এই বইয়ের দামই তো হচ্ছে কি তোমার অনেক বেশি। সো তোমরা আসলে হচ্ছে কি আমি বলবো যে শুরু থেকে আসলে হচ্ছে কি লেগে যাও। অ্যান্ড হচ্ছে কি পুরোটা জার্নি জুড়ে আসলে হচ্ছে কি পড়াশোনা করো। দেখো পরীক্ষা শেষ হয়েছে, সো স্বাভাবিক তোমার আসলে হচ্ছে কি বাংলাদেশে তো বললামই আমি শুরুতে যে আসলে সবাই চান্স পাবে না, সবার আসলে হচ্ছে কি চান্স পাওয়ার মতো সিট বাংলাদেশে নাই। সো তোমার আসলে হচ্ছে কম্পিটিশন করে আগাইতে হবে। সো এই কম্পিটিশনে আসলে হচ্ছে কি তুমি যত বেশি আসলে নিজেকে হচ্ছে কি মানে অ্যাডভান্স রাখতে পারবা, যত বেশি তুমি আসলে হচ্ছে কি প্র্যাকটিস করতে পারবা, যত বেশি তুমি জানবা, তত আসলে হচ্ছে কী হবে তোমার ওই জায়গাটাতে আসলে হচ্ছে কি ফোকাস হবে। সো তোমরা হচ্ছে কি করবা যে পড়াশোনাটা তো আলটিমেটলি সবাই করতে হবে, তোমার বেচের সবাই করবে, বাট যেটা হয় যে রেগুলার একটা পড়াশোনার মধ্যে তোমার থাকতে হবে। অ্যান্ড সামনে যে ভর্তি পরীক্ষা আছে, বিশেষ করে আমি বলবো যে এগ্রি এবং জিএসটি এই জায়গাতে তোমাদের আসলে হচ্ছে কি সবচেয়ে বেশি সিট আছে। সো এই 2টা জিনিসকে আসলে ফোকাস করে একটু হচ্ছে কি বেশি পড়াশোনা করো। ইন্ডিভিজুয়াল ভর্তি পরীক্ষা তো হচ্ছে কি অনেকগুলাই আসলে শেষ, যেরকম সিউর ভর্তি পরীক্ষা হয়তো কাল পরশু শেষ, ওইখানে হয়তো তোমরা পরীক্ষা দিবা, দেওয়ার পরে হয়তো আমি দোয়া করি সবাই চান্স পাও, বা হয়তো কেউ পাবে কেউ পাবে না, এটাই আসলে হচ্ছে বাস্তব যে আসলে সবাই তো আসলে চান্স পাবে না। সো সেই দিক থেকে আসলে তোমাকে হচ্ছে কি তোমার প্রস্তুতিটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত বজায় রাখতে হবে। যে আর কি আমি হচ্ছে কি শুরুতেও আছি, আমার হচ্ছে কি শেষ পর্যন্ত হচ্ছে কি আমার লেগে থাকা যে মেন্টালিটি সেটা হচ্ছে কি আমার থাকতে হবে। অ্যান্ড আমি বলবো যে এই 2টা ইউনিভার্সিটিকে তোমরা হচ্ছে কি সবচেয়ে বেশি ফোকাস দাও, কারণ হচ্ছে কি এখানে তুমি যদি হচ্ছে মনে করো চান্স মিস করো এইগুলাতে, তাহলে কিন্তু হচ্ছে কি অনেকগুলা সিট মিস। তুমি দেখো একটা ইউনিভার্সিটিতে কয়টা সিট, সবচেয়ে বেশি সিট কিন্তু যে এই 2টা, এই 2 জায়গায় তোমার হচ্ছে কি 28টা ইউনিভার্সিটি। তো এই 28টা ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে কি সবচেয়ে বেশি সিট। অ্যান্ড এটা যদি তুমি মিস করো তাহলে কিন্তু তুমি বাকিগুলো আর ধরতে পারবা না। সো এটাতে প্রত্যেক বছর হচ্ছে দেখা যায় যে এবার হয়তো জিএসটির ভর্তি পরীক্ষাটা একটু দেরিতে চলে গেছে, আর কৃষির ভর্তি পরীক্ষাটা মানে আগে চলে আসছে। সো এই আগে যে চলে আসছে, এই আগে চলে আসার জন্য তোমাকে কিন্তু ওইরকমভাবে প্রিপারেশন নিতে হবে। এমন যারা মেডিকেলের জন্য পড়ছো তাদের জন্য কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে এগ্রিতে, যে আসলে তোমার বায়োলজিতে 30 মার্ক। আমি বলতেছি না যে আসলে হচ্ছে কি বাকিরা যারা হচ্ছে কি মেডিকেল পারছি না তারা যে পারবা না, বিষয়টা এমন না, সবাই পারবা, কিন্তু হচ্ছে কি ওই যে কষ্টটা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষা তো আসলে টানা টানা হয়ে যাচ্ছে, সো তোমরা আসলে জিনিসটা বুঝতে একটু সময় যাচ্ছে। বাট আমি বলবো যে তোমাদের কিন্তু হচ্ছে কি রোজার আগে 1 মাস সময় আছে, ওই 1 মাস আসলে হচ্ছে কি তোমাকে ডেডিকেশন দিতে হবে। সো তোমরা আসলে একটু হচ্ছে কি আমাকে কমেন্টে জানাবে যে ক্লাসটা কীরকম ছিল, এবং হচ্ছে কি তোমাদের যদি কোনো কিছু জানার থাকে এগ্রি রিলেটেড সেটাও আসলে প্রশ্ন করতে পারো। অ্যান্ড কোর্সে আসলে আমি বলবো যে তোমরা হচ্ছে কি
কোর্সে ভর্তি হলে কি হয়, তোমার দেখা যায় যে রুটিন ওয়াইজ হচ্ছে কি তুমি একটা পড়াশোনা করতে পারতেছো। সো আমি বলবো যে কোর্সে ভর্তি হয়ে যাও, 017 এই নাম্বারটাতে আসলে আজকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো, অ্যান্ড হচ্ছে কি সকল ভর্তির প্রসেসটা করে রাখো, এবং 2 তারিখ থেকে দেখো একদম হচ্ছে কি ডেডিকেশন দিয়ে আসলে 2 তারিখ থেকে দেখো শুরু করে দাও। ডেইলি ক্লাস হবে, পরীক্ষা হবে, একটা মাস তুমি রুটিন ওয়াইজ হচ্ছে কি নিজেকে চালাও, প্রস্তুতি নাও, দেখো হচ্ছে কি হয়। আমি মনে করি যে একটা মাস যদি তুমি রুটিন ওয়াইজ চালাও তাহলে হচ্ছে কি পরবর্তীতে আসলে হচ্ছে কি তোমার দেখা যাবে যে বাকি পরীক্ষাগুলোর জন্য আসলে তোমার হচ্ছে কি সিলেবাসটা শেষ হয়ে গেছে। আর একটা বার যদি তুমি মনে করো মন মতো সিলেবাস শেষ করতে পারো, তখন তোমার নিজের মধ্যে কনফিডেন্স আসবে, তখন তুমি যত বেশি রিভিশন দিবা তত দেখবা হচ্ছে কি নিজেকে কনফিডেন্স লাগতেছে। আর একটা মূল জিনিস কি, তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমার রিভিশন আর হচ্ছে প্র্যাকটিস, এই জিনিসটা খুব দরকার। তো তার আগে দরকার হচ্ছে কি তোমাকে সিলেবাসটা খুব সুন্দরভাবে শেষ করে নেওয়া। বোঝা গেছে? সো এগ্রি রিলেটেড তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, আর হচ্ছে কমেন্টে জানাইতে পারো ক্লাসটা কীরকম ছিল। আর যেটা বললাম যে তোমাদের আসলে হচ্ছে কি শুরু থেকে শেষ পর্যন্ত যে হচ্ছে কি লেগে থাকার মনোমানসিকতা অ্যান্ড এটা বজায় থাকতে হবে। এরকম না যে হতাশার মধ্যে তুমি যদি আজকে 1-2 দিন সময় নষ্ট করে ফেলো বা 1 সপ্তাহ সময় নষ্ট করে ফেলো, ওই 1 সপ্তাহটাই আসলে হচ্ছে কি তোমার জন্য আসলে ক্ষতিকর। যে আসলে হচ্ছে কি আমি একটা সপ্তাহ পর বা হচ্ছে একটা সপ্তাহ তুমি হচ্ছে কি আরও অনেকজনের কাছ থেকে পিছিয়ে যাবা। তোমার বেচের অনেকেই আছে, এটা শুধু তোমার বেচ না, প্রত্যেকটা অ্যাডমিশন টাইমে আসলে এরকম হয় যে কেউ কেউ হয়তো পড়বে না, বাট এমনও স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি পরীক্ষা খারাপ হয়েছে বা পরীক্ষায় চান্স পাইছে না, তারপরও কিন্তু হচ্ছে কি ওই দিন থেকেই পড়াশোনা শুরু করে দিবে। সো হতাশা কাটিয়ে আসলে হচ্ছে কি তোমাকে পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অ্যান্ড লেগে থাকতে হবে যতক্ষণ তুমি চান্স না পাইবা। আমার দরকার হচ্ছে একটা সিট। যখন তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাইবা তখন তোমার আসলে কি নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, অ্যান্ড সেই কনফিডেন্সটা তোমাকে আরও হচ্ছে কি আরও 3-4টা ইউনিভার্সিটিতে চান্স পাইতে সাহায্য করবে। কারণ তোমার মাথায় তখন হচ্ছে কি আমাদের মাথাটা তখন হচ্ছে কি এক্সাম সেন্টারে ঠান্ডা থাকবে, যে মনে হবে যে আমি তো এই জায়গায় চান্স পাইছি, হ্যাঁ আমি তো এই জায়গায় চান্স পাইছি। তখন আসলে হচ্ছে কি মনে হবে যে আমি এই জায়গায় চান্স পাইছি, ওকে এটা আমি ঠান্ডায় রিল্যাক্সে একটা পরীক্ষা দিতে পারি। তখন দেখবা যে এখন যদি তুমি পরীক্ষা হলে যাও দেখবা যে হচ্ছে কি অনেক চিন্তা, অনেক ভাবনা, মাথায় অনেক চিন্তা থাকে যে হাই হাই আমার হচ্ছে কি চান্স হবে কি হবে না। বিশেষ করে আমি যদি বলি একটা ছোট্ট উদাহরণ দিই, যারা আসলে মেডিকেলের পরীক্ষা দিচ্ছে তাদেরই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা চান্স আছে না তাদের কিন্তু শেষ ভরসাটা মানে তাদের শেষ যে মানে ডাক্তারি যে বা হচ্ছে মেডিকেল যে প্যাশন সেটা কিন্তু তাদের ছিল ডেন্টাল। সো ডেন্টালে কিন্তু তারা হচ্ছে কি তারপর সবচেয়ে বেশি ডেডিকেশন দিয়েছে। অ্যান্ড ডেন্টালের পরীক্ষাটা কিন্তু আজকে হয়েছে, এবং হচ্ছে তোমরা জানো যে হচ্ছে হয়তো রেজাল্টও 1-2 দিনের মধ্যে দিয়ে দিবে। সো এটা তো অনেকে হয়তো জানে যে আমার হচ্ছে হবে না, অনেকে হয়তো ভালো দিছে। তো যাদের হবে না তারা কিন্তু একটা চরম একটা হচ্ছে কি ধাক্কা খায়, যে আসলে হচ্ছে কি আমি এতদিন আমার এরকম একটা স্বপ্নের পিছনে দৌড়াইলাম, আলটিমেটলি হয় নাই। এরকম হয়, অনেকেরই হয়। অ্যাডমিশন জিনিসটা এরকম যে সবাই আসলে হচ্ছে কি শুরুতে আমরা কি দেখি বুয়েট, মেডিকেল, ডিইউ এরকম টার্গেট থাকে। তো সবাই তো আর যাইতে পারবে না, সিট তো আসলে লিমিটেড। সো ওইখানে যারা যত বেশি পরিশ্রম করছে, ডেডিকেট দিছে, অনেকে হয়তো দেখা যায় যে একটা সিলি রিজনের কারণে হচ্ছে চান্স পায় না। অনেকে হয় যে পরীক্ষার সেন্টারে গেলে প্রেশার মানে মাথায় প্রেশার ক্রিয়েট হয় যে আমি আসলে পারবো কি পারবো না, বা হচ্ছে অনেকে চিন্তা করে দেখবো যে সহজ জিনিসগুলো আসলে ভুল করে দিয়ে আসে। তো এইগুলো কাটিয়ে উঠতে তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে। অ্যান্ড আমরা এখানে কিন্তু হচ্ছে কি প্রচুর পরীক্ষা নিব, 120+ পরীক্ষা নিব। সো সবাই আসলে হচ্ছে কি পরীক্ষা নিয়ে চিন্তা করতে হবে না, যে তোমাদের আসলে যে এগ্রির যে জন্য আমরা কী করবো, এগ্রির জন্য আমরা হচ্ছে কি রোজার ভেতরে কোর্স মানে এগ্রির শুধু এগ্রি ডেডিকেটেড যে ক্লাসগুলো থাকবে এগুলো হচ্ছে কি শেষ করে দিব, মানে শেষ করে দেওয়ার চেষ্টা করব, শেষ করে দিব। তারপর হচ্ছে কি তোমরা হচ্ছে ঈদের পর থেকে, ঠিক ঈদের পর থেকে আমরা কি শুরু করব, যে ফাইনাল মডেল টেস্ট, তারপর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট, পেপার ফাইনাল, এরকম সকল পরীক্ষা হচ্ছে কি নিব। তারপর হচ্ছে তোমাদের কম্বাইন্ড হচ্ছে কি এগ্রিকালচারের ভর্তি পরীক্ষা আছে, এগুলো হচ্ছে কি আমরা নিব। সো শুরু থেকে শেষ পর্যন্ত আসলে তোমাদের কি থাকতে হবে, ডেডিকেশনটা থাকতে হবে, এবং হচ্ছে কি কোর্সের যে ক্লাসগুলো করাবো এই ক্লাসগুলো আসলে হচ্ছে কি তোমরা মনোযোগ সহকারে করবা। একটা জিনিস মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা, নোট করবা। এই নোটগুলো কেন করবা, তোমার রিভিশনের জন্য। বোঝা গেছে? এই রিভিশন যেন বারবার দিতে পারো। আমরা ক্লাসে যা পড়াবো সেগুলো নোট করবা, ক্লাসগুলো করবা, করার পর ওই দিন মানে পরবর্তী দিন কী করবা, এগুলার প্র্যাকটিস করবা। ক্লাসে অনেক প্র্যাকটিস করানো হবে, যে প্রশ্ন আসবে, কী টাইপের প্রশ্ন আসবে, এগুলো আমরা প্র্যাকটিস করায় দিব। তুমি হচ্ছে কি জাস্ট ওইগুলো প্র্যাকটিস করে নিজের কাছে যে বই থাকবে ওই বইটা থেকে জাস্ট হচ্ছে কি আরও প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পর যদি হচ্ছে কি পরের দিন আবার হচ্ছে কি পরীক্ষা দিবা, যে ক্লাস করাবো এই ক্লাসের উপর কি তুমি পরীক্ষা দিবা। এই পরীক্ষা দেওয়ার পর কিন্তু হচ্ছে কি দেখবা যে তোমার মধ্যে মোটামুটি একটা হচ্ছে যখন তুমি পারবা বা তুমি তো বুঝতে পারবা, যদি আজকে আমি যে ক্লাস করাইছি এই ক্লাসের পরের দিন যদি তুমি পরীক্ষা দাও তাহলে স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারবা যে আমার আসলে হচ্ছে কি কোন কোন জায়গায় ল্যাকিংস, কোন কোন জায়গায় আসলে হচ্ছে কি আমার ঘাটতি আছে। সো তখন আসলে তুমি কি ওইগুলো আসলে হচ্ছে কি
আবার হচ্ছে কি একবার যদি চোখ বুলায় দেখো তখন আসলে হচ্ছে কি জানতে পারো, বা আমাদেরকে ইনবক্স করবা যে আসলে ভাই এই এমসিকিউটা আসলে হচ্ছে কি বুঝতে পারি নাই, বা এই এমসিকিউটা তো হচ্ছে সলভ করতে আমার প্রবলেম হচ্ছে, তখন আমরা হচ্ছে কি ইনস্ট্যান্ট তোমাকে এই জিনিসটা বুঝাই দিব। আর পরীক্ষার পরে মানে পরীক্ষা যে নিব আমরা কোর্সে, ক্লাসের পরে যে পরীক্ষা নেই, এই পরীক্ষার পরে কিন্তু তোমাদের রেজাল্ট শিট এবং হচ্ছে কি আনসার শিট ওইটা হচ্ছে কি তোমাদের দিয়ে দেওয়া হবে। তো অলরেডি আসলে তোমাদের সাথেরই অনেকে আসলে যুক্ত হয়ে গেছে। সো 2 তারিখের আগে আমি বলবো যে 2 তারিখের মধ্যে তোমরা আসলে হচ্ছে কি দ্রুত এই নাম্বারে ইনবক্স করো এবং হচ্ছে কি ভর্তি হয়ে যাও এবং ক্লাসগুলো শুরু করে দাও। এবং হচ্ছে কি আমাকে একটু জানাইবা যে আসলে হচ্ছে কি ক্লাস মানে কেমন ছিল ক্লাসটা। সো একটু হচ্ছে কি আমাদেরকে জানিয়ে দিবা যে ক্লাসগুলো কীরকম ছিল। আর হচ্ছে আজকের ক্লাসটা আমরা হচ্ছে কি এই পর্যন্তই রাখবো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে এবং হচ্ছে কি আমাদের পেড বেসে আশা করি তোমাদের সবাইকে পাবো। আসসালামু আলাইকুম।